প্রথম সফরে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া যাত্রা পরিপক্ক সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞরা। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনার আশা। ভারত মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত ঐতিহাসিক ও সময় উপযোগী বলছেন বিশ্লেষকরা। বিজিবির সক্ষমতা বাড়ানোর তাগিদ। নানা উদ্যোগেও আলোর মুখ দেখছে না রোহিঙ্গা প্রত্যাবাসন। 15 লাখেরও বেশি শরণার্থীর ভার বইছে বাংলাদেশ। 15,000 টাকার বিনিময়ে মাছ ধরার ট্রলারে ঢুকছে ইয়াবা। পাচারে জড়িয়ে পড়ছে নাফ নদীর জেলেরা। 2 বছরে জব্দ 300 কোটি টাকার মাদক। পুঁজিবাজারের উন্নয়নে বেসরকারি বিনিয়োগে বড় বাধা অসাধু ব্যবসায়ীরা। প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিনিয়োগের আশার আলো দেখছেন না বিশ্লেষকরা। লেবাননে হামলা বন্ধ নিশ্চিত করতে হবে যুক্তরাষ্ট্রকেই, বলছে ইরান। ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে অর্ধ শতাধিক। এবং ঢালিউডে একনাক নির্ভরতা নিয়ে অস্বস্তি প্রকাশ। একের পর এক হল বন্ধে উদ্বেগ মালিকরা। সিনেমার মানোন্নয়নে নানান পরামর্শ। গুড মর্নিং বাংলাদেশ। ব্রাজিল কিন্তু এই পর্যন্ত এগিয়ে কিন্তু রয়েছে এবং ব্রাজিল ইতোমধ্যে একটি গোল কিন্তু করে ফেলেছে। 2026 ফিফা বিশ্বকাপে সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে লড়ছে ব্রাজিল। যেমনটা বলছিলাম, শেষ খবর পাওয়া অনুযায়ী 1-0 এগিয়ে রয়েছে আনচেলত্তির শিষ্যরা। আর ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনেকটাই বাঁচা মরার লড়াই ব্রাজিলের। ইনজুরিতে এই ম্যাচেও মাঠে নামতে পারেনি দলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র। ম্যাচের শুরুতেই হাইতির জাল কাপান সেলেসাউদের বার্সা উইঙ্গার রাফিনিয়া, তবে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। 23 মিনিটে কাজের কাজ করে কুনিয়া। বিনির নেওয়া শটে হাইতির গোলরক্ষক ফেরালেও ফিরতি বলে জালে পাঠাতে ভুল করেনি এই ম্যান উই ফরওয়ার্ড। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে বিপাকে আনচেলত্তি। আর এই ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভিড় করেছে হাজার হাজার দর্শক। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদ রিমন। চলে যাচ্ছি তার কাছে। রিমন, একটি ব্রাজিল কিন্তু 1-0 এগিয়ে রয়েছে। তো টিএসসিতে যে ব্রাজিল ভক্তরা রয়েছেন তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন, আর আজকের ম্যাচ নিয়ে আসলে সেখানকার দর্শকরা কি বলছেন, সব মিলে জানাবেন। অনেকটা সময় আপনারা যারা সহকর্মীরা রয়েছেন তাদের আলোচনা শুনছিলাম। কার্লো আনচেলত্তির কথা বলছিলেন, প্রথম নন ব্রাজিলিয়ান। সব বিষয়ে বলবো, তবে তার আগে দর্শকদের একটু বলতে চাই, ফিলাডেলফিয়া থেকে ঢাকার দূরত্ব কত জানেন? প্রায় 13,000 কিলোমিটার। কিন্তু শুভ সকাল দিয়ে আপনারা শুরু করেছিলেন। এই সকালটা কিন্তু অনন্য সুন্দর। যারা ব্রাজিলের সমর্থকরা রয়েছে, নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যেন এক খণ্ড ফিলাডেলফিয়া। নিশ্চয়ই আমাদের সহকর্মী ইখতিয়ার সেটা দেখাবেন। এক খণ্ড ফিলাডেলফিয়া এবং ব্রাজিলের যারা ভক্ত রয়েছেন কিছুটা দুঃসময়ের ঘোর টোপে বন্দি ব্রাজিল দলটা। এ কারণে বলছি, প্রথম ম্যাচ বলছিলেন যে মরক্কোর সঙ্গে তারা জিততে পারেনি, কিন্তু আপনাকে বুঝতে হবে মরক্কো র্যাঙ্কিংয়ের 7 এবং 6 লড়াই, অর্থাৎ অসম কোনো লড়াই নয়। এবং সেই ম্যাচটা হাড্ডাহাড্ডি যেমনটা আসলে প্রত্যাশা করা হয়েছিল তেমনটাই হয়েছে। তবে আজকে যেহেতু একটা বিস্তর ফারাক রয়েছে হাইতির সঙ্গে, যারা সেলেসাও ভক্ত রয়েছেন তারা বলছেন যে ব্রাজিল বড় ব্যবধানে জিতবে। আপনারা ব্রাজিল মানে 7 আপের গল্প সবাই বলে, তবে এই হাইতির সঙ্গে ম্যাচেও কিন্তু 7 আপের একটা স্মৃতি রয়েছে। 10 বছর আগে যখন শেষবারের মতো মুখোমুখি হয়েছিল এই দুটো দল, তখন কিন্তু 7 গোলে ভাসিয়েছিল। টিএসসিকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে জনসমুদ্র। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসির যে পায়রা চত্বর রয়েছে পুরোটাই কিন্তু হলুদ জার্সিদের অর্থাৎ সেলেসাও ভক্তদের দখল, এবং তাদের অধিকাংশই কিন্তু এখানে সারাটা রাত ছিলেন এবং এই ম্যাচের জন্য তারা অপেক্ষা করছিলেন কখন ম্যাচটা হবে, কখন ব্রাজিল গোল দিবে, কখন তারা উৎসবে মাতবে। এবং প্রতিটা গোল, একটা গোলই হয়েছে, একটা অফসাইডের কারণে বাতিল হয়েছে। প্রতিটা গোলে তাদের যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশন কিন্তু বলাই বাহুল্য যে মনে হচ্ছে যে আপনি ঠিক ঢাকা নয়, যেন রিও ডি জেনেইরোতে রয়েছেন। এবং যত ফ্যানরা রয়েছেন তারা চিয়ার আপ করছেন প্রতিটা মিনিটে মিনিটে। এবং তারা বলছেন যে বারবারই বলছেন যে দুঃসময়, যদিও সমর্থকরা মানতে রাজি নন যে ব্রাজিল দুঃসময় ঘটবে বন্দি, তবে কিছুটা তো ব্রাজিলের খারাপ সময় যাচ্ছে। একদিক থেকে যখন আর্জেন্টিনা একটার পর একটা শিরোপা জিতছে, টানা 2টো কোপা জিতলো, বিশ্বকাপ জিতলো, সেই তুলনায় ব্রাজিলের পারফরমেন্স কিছুটা ম্লান। তবে সেলেসাওরা ভক্ত বলছেন ব্রাজিল মানেই তো আসলে সাম্বার তাল, ছন্দময় ফুটবল। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা আক্রমণ হয়েছে, কিন্তু সেই আক্রমণে ফ্যানদের রিয়াকশনটা দেখুন, মাথায় হাত এবং গোল। গোল বলতে না বলতেই বোধহয় ব্রাজিল 2-0 গোলে এগিয়ে গেল এবং ফ্যানদের উল্লাস দেখতে পাচ্ছেন। এই এক অনন্য সুন্দর মুহূর্ত, অনন্য সাধারণ মুহূর্ত। প্লেয়ার দেখতে পাচ্ছেন, ফ্যানরা নাচছেন, চিয়ার আপ করছেন। এই মুহূর্তটার জন্যই তো আসলে এই দলগুলোকে সমর্থন করা। এবং হলুদের আপনারা দেখতে পাচ্ছেন ফ্লেয়ার উঠছে টিএসসিতে। কে বলবে এটা ফিলাডেলফিয়া নয়, কে বলবে এটা রিও ডি জেনেইরো নয়, সবাই কে বলবে এটা ঢাকা। অনন্য
যারা স্থানীয়দের দর্শকরা রয়েছেন তারাও ভাগ্যবান বটে, দারুণ একটা মুহূর্ত আসলে তারা লাইভে সাক্ষী হলেন। সব কিছু মিলিয়ে ব্রাজিল আসলে যে ফুটবলটা খেলছে, প্রথম ম্যাচে ব্রাজিলের সেই হতাশা পরে তারা যে ফুটবলটা খেলছে, বলাই বাহুল্য যে কত গোল দেয় আসলে আজকে হাইতিকে। কারণ জানো যে ইকুয়েশন রয়েছে এই গ্রুপে, স্কটল্যান্ড রয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল, যত বড় ব্যবধানে ব্রাজিল জিততে পারে। কারণ ব্রাজিল যদি এই গ্রুপের চ্যাম্পিয়ন না হতে পারে সেক্ষেত্রে কিন্তু রাউন্ড অফ 32-তে ব্রাজিলকে হয় নেদারল্যান্ডসের মুখোমুখি হতে হবে, এরপরে স্পেন কিংবা জার্মানির মুখোমুখি হতে হবে। সেই বাধা যদি ব্রাজিলকে টপকাতে হয় অন্তত গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে, এবং গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ব্রাজিলকে বড় ব্যবধানে জিততে হবে। এবং ব্রাজিলের ফ্যানদের চিয়ার আপ দেখতে পাচ্ছেন। বলছিলাম যে প্রথম ম্যাচে তাদের মন খারাপ ছিল, আফ্রিকান দেশ মরক্কো, যদিও তারা গেল আসলে সেমিফাইনালিস্ট, দারুণভাবে শুরু করেছে, আজও তারা স্কটল্যান্ডকে হারিয়েছে। তবে ফ্যানরা বলছেন ব্রাজিলের মতো দলের ছন্দে ফেরা কেবলমাত্র সময়ের ব্যাপার, এবং ইতোমধ্যে কিন্তু মোটে 30 মিনিট একটু বেশি খেলা হয়েছে এবং 2-0 ব্যবধানে লিড প্রমাণ করে যে আহত বাঘ কতটা ভয়ঙ্কর। এবং আজকে যদি কার্লো আনচেলত্তির ফরমেশন দেখি, তিনি 4-4-2 দলকে খেলাচ্ছেন। এক পাশে কুনি, এক পাশে রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র তো রয়েছেনই, দারুণ ফর্মে রয়েছেন, আগের ম্যাচও বল পেয়েছেন। সেসব কথা বাদ দিলে সমর্থকদের যদি চেয়ার আপ, আমরা না চেষ্টা করেছিলাম ইমন ভেতরে ঢোকার, কিন্তু গোটা টিএসসির পায়রা চত্বর যেন বলছিলাম যে একখণ্ড ব্রাজিল, এবং কোনোভাবেই যত দূর চোখ যায়, কেউ গাছে উঠেছেন, কেউ বা টিএসসির ফাঁক ফোকর যেখান থেকে যেভাবে সুযোগ পাচ্ছেন, বুবুজেলার শব্দ শুনতে পাচ্ছেন, সব কিছু মিলিয়ে একটা অনন্য মুহূর্ত। এবং ব্রাজিল যেহেতু 2-0 গোলে ইতোমধ্যে লিড নিয়েছে, তারা একেবারে তেড়ে ফুড়ে ফেলবে হাইতিকে, তারাই এমনটাই আসলে প্রত্যাশা করছেন। এবং তারা বলছেন যে ব্রাজিলের স্বরূপে ফেরার যে সময়ের ব্যাপার বলা হচ্ছিল, এই ম্যাচ দিয়ে ব্রাজিল সেই স্বরূপে ফিরবে। এবং তারা চিয়ার আপ করছেন, তারা নাচছেন, গাইছেন, এক অনন্য সাধারণ মুহূর্ত। যেটা বলছিলাম যে কার্লো আনচেলত্তির কথা বলছিলেন আপনারা শুরুতেই, কার্লো আনচেলত্তি জানেন কিভাবে সেরাটা বের করে নিতে হয়। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি সম্ভাব্য সব শিরোপা জিতিয়েছেন, রিয়াল মাদ্রিদকে রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, মাঝে এভারটনের কিছুদিন কোচ ছিলেন, সেখানেও নিজেকে প্রমাণ করেছেন। এই ডন কার্লো প্রথম নন ব্রাজিলিয়ান ইতালিয়ান মাস্টার মাইন্ড, জানেন বলছিলাম যে, এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে এই দলটার সঙ্গে কিন্তু তার অনেক ভালো অ্যাটাচ রয়েছে। যদিও তিনি ব্রাজিলের কোচ হয়েছেন খুব একটা বেশি দিন হয়নি, কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে যখন তিনি কোচিং করিয়েছেন, ভিনিকে তিনি দেখেছেন, ইভেন তার প্রতিপক্ষ হিসেবে রাফিনিয়াকে, বার্সেলোনা যেহেতু রাফিনিয়া খেলে সেখানে দেখিয়েছেন। এই দলটা সম্পর্কে তিনি জানেন, এবং ফ্যানদের আশাটা আসলে সেখানে হোক না নন ব্রাজিলিয়ান, দাগ থেকে যদি দারুণ কিছু হয় তবে তো দাগই ভালো। ফ্যানরা বলছেন যে এই এই যে ইতালিয়ান মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি, ডন কার্লোর হাত ধরে ব্রাজিলের যে 2 যুগের, যে 2002 সালের সব শেষ ব্রাজিল যে বিশ্বকাপের শিরোপাটা জিতেছিলেন, সেই আক্ষেপটা অন্তত খুঁজবে। এবং অন্তত আজকের ম্যাচে, এই হাইতির বিপক্ষে ম্যাচে সেই সাম্বার তাল যেন সমর্থকরা খুঁজে পাচ্ছেন, এবং তারা অনেক বেশি আশাবাদী হচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই ব্রাজিল যে ধরনের ফুটবল খেলে, ব্রাজিল যে আক্রমণাত্মক ফুটবল খেলে, সেই ফুটবলটাই তারা ভক্তরা দেখতে পাচ্ছেন। এবং বাংলাদেশের যে বড় একটা অংশ ব্রাজিলের সমর্থকরা রয়েছেন, গেল কাতার বিশ্বকাপে যখন আর্জেন্টিনা শিরোপা জিতলো, তারা শীতনিদ্রায় চলে গিয়েছিলেন, সেখান থেকে তারা নিশ্চয়ই একটা উপলক্ষ খুঁজছেন সেলিব্রেশনের, এবং সেই সেলিব্রেশনের দারুণ একটা সুযোগ কিন্তু ব্রাজিলের দল কিন্তু ইতোমধ্যে দিয়েছে। এবং 2-0 কিন্তু ইতোমধ্যে তারা, যদিও সেটা 3 হতেই পারতো যদি রাফিয়ার গোলটা অফসাইডে বাতিল না হতো, তবে ব্রাজিল যেভাবে ফুটবল খেলছে, এবং দুটিয়ে কিন্তু এই কুইনা তিনি 2টো গোলই দিয়েছেন। এবং 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 বলছিলাম যে ব্রাজিলের যে ফুটবলটা, সেই ফুটবলটা তারা কিন্তু শুধুমাত্র বলছেন যে এই ম্যাচই নয়, বাকি ম্যাচগুলো তো সেটা অব্যাহত থাকবেন। রাজধানীর বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে রয়েছেন আমাদের সহকর্মী সবুজ, নিশ্চয়ই সেখানকার এই ব্রাজিল ভক্তদের উৎসবও তিনি জানাবেন। রিমন, ধন্যবাদ। টিএসসির মতো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহসিন হলের মাঠ, সেই মহসিন হলের মাঠেও কিন্তু অনেক বেশি পরিমাণে দর্শক আসলে এখানে উপস্থিত। বলা যায় যে টিএসসি থেকেও কিন্তু এখানে দর্শকদের ধারণ ক্ষমতা অনেক বেশি, যেহেতু বড় একটা মাঠ, এবং এখানে আসলে দর্শকদের যে উচ্ছ্বাস, এবং ব্রাজিল ফ্যানরা আসলে যার কারণে এসেছে গোল দেখার জন্য, তাদের সেই গোল দেখার সার্থক হয়েছে। ইতিমধ্যে ব্রাজিল 2টি গোল দিয়েছেন, ম্যাথিউস কুনিয়া সবশেষ আরও একটি গোল করলেন। এবং ব্রাজিল ফ্যানদের জন্য এই মুহূর্তে একটা বড় দুঃসংবাদের মতো, সেটা হচ্ছে রাফিনিয়া, তিনি কিন্তু মাত্রই মাঠ থেকে উঠে গেলেন।
তিনি ইনজুরিতে পড়েছেন। ব্রাজিল ফ্যানরা নিশ্চয় আশা করবে যে রাফিনিয়ার এই ইনজুরিটা খুব বড় ধরনের ইনজুরি না হোক, কেননা বিশ্বকাপের এখনো অনেকগুলো ম্যাচ বাকি, কেবল গ্রুপ পর্বের ম্যাচ, এবং রাফিনিয়া কিন্তু এই মুহূর্তে ব্রাজিলের অন্যতম বড় একটা ভরসার নাম। ব্রাজিলের আক্রমণ ভাগে বার্সেলোনার হয়ে রাফিনিয়া এই মৌসুমটা দুর্দান্ত একটা মৌসুম কাটিয়ে ব্রাজিলের হাল ধরেছেন, এবং এই মুহূর্তে তিনি যদি কোনোভাবেও টুর্নামেন্ট থেকে ছিটকে যান সেটা নিশ্চয়ই ব্রাজিলের জন্য ভালো কিছু হবে না। এই মুহূর্তে রাফিনিয়ার বদলে মাঠে নেমেছেন রায়ান, যাকে নিয়ে আসলে অনেক বেশি আলোচনা। 18 বছর বয়সী এই উইঙ্গার, তিনি এই মুহূর্তে মাঠে নামেন। তবে এখন পর্যন্ত ব্রাজিল কিন্তু এই ম্যাচে তাদের যে একচেটিয়া আধিপত্য সেটা কিন্তু তারা ধরে রেখেছে ম্যাচের শুরু থেকেই। ম্যাচের শুরুতে একটা গোলও পেয়ে গিয়েছিল রাফিনিয়া, তবে গোলটা কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়। এবং এখানে আজকে ব্রাজিলের দর্শক যারা এসেছেন তারা কিন্তু যে আশাটা নিয়ে এসেছেন, তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায়, হাইতিকে তারা অনেক বড় ব্যবধানে হারাতে চায়, কারণ এর প্রথম ম্যাচটা ব্রাজিল মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে। তাই তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যেতে চায়, তাহলে অবশ্যই ব্রাজিলকে এই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে, যাতে করে গোল ব্যবধানটা বেশি থাকে, এবং গোল ব্যবধান বেশি থাকলে নিঃসন্দেহে এটা ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। ব্রাজিলের পরের যে ম্যাচ রয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে, আগামী 25 তারিখ, সেই ম্যাচটাও ব্রাজিলকে অবশ্যই জিততে হবে। আজকে এর আগে ব্রাজিলের এই ম্যাচের আগে এই গ্রুপেরই আরও একটা ম্যাচ ছিল মরক্কো এবং স্কটল্যান্ডের। সেই ম্যাচে কিন্তু মরক্কো 1-0 গোলে জিতে এই মুহূর্তে টেবিলের শীর্ষে ছিল, কিন্তু এই মুহূর্তে ব্রাজিল 2 গোল দেওয়ার পরে কিন্তু ব্রাজিল এই মুহূর্তে টেবিলের শীর্ষে চলে গেছে। অর্থাৎ মরক্কোর সাথে এখন পর্যন্ত ব্রাজিলের গোল ব্যবধানে 1 গোল বেশি, যার কারণে ব্রাজিল কিন্তু ইতিমধ্যে এই গ্রুপের শীর্ষে রয়েছে। এবং এখানে দর্শক যারা রয়েছেন তারা আসলে যেরকমটা বলছেন যে তারা 6-0 বা 8-0 গোলের কথা, তারা 6-0 বা 8-0 গোলের জয় চেয়েছে, তবে 7-0 গোলের জয়টা তারা তাইনি, কারণ 7-0 গোলে তারা 7 আপের যে তকমা সেটা তাদের গায়ে লেগে যাবে। আমাদের সহকর্মী রিমন এবং সবুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবরাখবর জানাচ্ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বড় পর্দায় এই খেলা দেখার ব্যবস্থা করা হয়। তো ফুটবল উদ্বোধনের আরও খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাল মারুফ। চলে যাচ্ছি তার কাছে। মারুফ, আপনার কাছে জানতে চাই যে এই যে কুনিয়া জোড়া গোল করলো, ব্রাজিল সমর্থকদের মনে বোধহয় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। তো কুমিল্লায় আসলে উন্মাদনার কি খবরাখবর আছে? আগেই আমরা দেখছিলাম যে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস, বিশেষ করে যখন বিনি প্রথম শটটা দিয়েছিল সেকেন্ড গোলের সময় আমরা দেখছিলাম যে দর্শকরা উচ্ছ্বসিত হয়ে পড়েছিল, এবং পুরো টাউন হল মাঠে আমরা দেখেছি যে দর্শকদের যে কি পরিমাণ উন্মাদনা, তারা দু হাত তুলে কোথাও কোথাও আমরা দেখেছি যে তারা বিভিন্ন ধরনের বাজি ফুটিয়ে তারা সেই গোলগুলি উদযাপন করছিলেন। কিন্তু যখনই বিনি গোলটি আবার ফিরিয়ে দিল, তারপর কিন্তু আবার চুনা গোলটি দিয়ে দিল। এরপর দেশের যে ব্রাজিল সমর্থকরা আছে, বিশেষ করে কুমিল্লা অঞ্চলের ব্রাজিল সমর্থকরা যারা 5 তারকা বিশিষ্ট যে টি শার্টটি পরে এসেছে, তাদের যে জার্সিটি পরে এসেছে, আমরা দেখছিলাম যে তাদের যে প্রত্যাশার জায়গাটি সেটি আরো কত বড় হয়েছে। এবং আমরা কয়েকজন ব্রাজিল সমর্থকদের সঙ্গে কিছুক্ষণ আগে এই কথা বলছিলাম, তারা বলছিলেন যে নেইমার না থাকার যে শূন্যতা, সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করছে বিনি চুনের মতো, রায়নের মতো খেলোয়াড়রা। তবে এই যে প্রত্যাশা, তারা মাত্র 2টি গোল দিয়েছে, তবে অনেকের প্রত্যাশা, যারা ব্রাজিল সমর্থকরা রয়েছেন তাদের প্রত্যাশা হাইতির মতো দলের সঙ্গে তারা একটি দীর্ঘ লম্বা ব্যবধানে জয়লাভ করবেন। বিশেষ করে তারা বলছিলেন যে 7টি-8টির মতো গোল দিয়ে হাইতির সঙ্গে ব্যবধান করে ব্রাজিল জয়লাভ করবে। তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটি কিন্তু দেখছিলাম যে কিছুটা পূরণ হচ্ছে, কারণ ইতিমধ্যেই হাইতি 0 গোল এবং ব্রাজিল অলরেডি 2টি গোল হাইতির কিন্তু গোল পোস্টে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছে। যদিও এর আগেও একটি গোল দিয়েছিল, সেটি অফসাইড হওয়ার কারণে বাদ পড়েছে। তবে যদি একটু জানাতে চাই ইমন, এই যে ব্যাগ কাদার মাঝে কুমিল্লার যে যারা ব্রাজিল সমর্থকরা রয়েছেন, তারা যেভাবে কুমিল্লার এই টাউন হল মাঠে বৃষ্টিতে ভিজে, আমরা দেখছিলাম যে তীব্র বৃষ্টি হচ্ছিল এবং ঝড়ো বাতাস হচ্ছিল, তার মধ্যেই সমর্থকরা একদম ভোর থেকে এই টাউন হল মাঠে উপস্থিত হয়েছে। এবং যদি একটু জানাতে চাই, এই যে ব্যাগ কাদার মাঝেই তারা বসে আছেন এবং বসে বসে তারা কিন্তু এই খেলাটি উপভোগ করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যখন ব্রাজিল প্রথম গোলটি দিয়েছিল ইমন, এই যে বাদভাঙ্গা যে উচ্ছ্বাস,
সেই উচ্ছ্বাস কিন্তু ফেটে পড়েছিল কুমিল্লা টাউন হল মাঠে, এবং দেখতেই পাচ্ছেন এই যে ব্যাক কাদার মাঝে তারা বসে তাদের যে উচ্ছ্বাস, মুখে হাসি, তারা কিন্তু সেই হাসিটি দিচ্ছেন। এবং যখনই বলটি নিয়ে ভিনি একেবারে মিডল পয়েন্ট থেকে টান দিচ্ছেন, তখনই কিন্তু তারা দুহাত তুলে তারা কিন্তু সমর্থন দিচ্ছেন। এবং যদি একটু জানাতে চাই, সারা বাংলাদেশের যে ব্রাজিল সমর্থকরা, মনে হয় যে কুমিল্লা টাউন হল মাঠে সেই সমর্থকরা এসে উপস্থিত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এমন আমাদের সহকর্মীরা ব্রাজিলের যে খেলা, সেই খেলাকে কেন্দ্র করে কিন্তু দেখানোর চেষ্টা করছে। আমরা কুমিল্লা থেকে যুক্ত ছিলাম, আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। আমরা এই মুহূর্তে চলে যাব রাজশাহীতে সেখানে আছেন আমাদের সহকর্মী জিয়াউল গনি সেলিম। তিনি জানাবেন ব্রাজিল সমর্থকদের, হাইতি সমর্থকদের কি পরিমাণ উচ্ছ্বাস এবং বড় পর্দায় যে খেলা দেখানো হচ্ছে সেটি আসলে কি অবস্থা। সেলিম, জানাবেন। মানুষের যে ঢল নেমেছে, এই ঢল আসলে ব্রাজিল ভক্তদের সেই সকালবেলা ভোর কাকডাকা ভোরে সেই শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছে। এবং এইখানে বড় পর্দায় যে খেলাটা দেখা যাচ্ছে সেটি আরো একটি গোল, অর্থাৎ 3 নম্বর গোল দিয়েছে। এই যে ব্রাজিলের উচ্ছ্বাসিত দর্শকরা যে উচ্ছ্বাসে ফেটে পড়েছে, এই রাজশাহী সেই বিদেশের মাঠে খেলা হলেও মোটামুটি সরাসরি স্টেডিয়ামে দেখার মতো যে উচ্ছ্বাস আনন্দ দেখছি আমরা দর্শকদের মাঝে। ব্রাজিলের খেলায় নেইমার মাঠে নামলেও যে উচ্ছ্বাস, ব্রাজিলের ভালোবাসা, সেই সমর্থকদের উচ্ছ্বাস দেখে আসলে বোঝার উপায় নেই যে আসলে তারা বড় পর্দায় খেলা দেখছে। সেই 3 নম্বর গোলের পর সেই উচ্ছ্বসিত দর্শকরা সেখানে, বিশেষ করে এখানে রাজশাহীতে যে দর্শকরা দেখছি সেখানে বিশেষ শিক্ষার্থীরা এখানে বিশেষ করে রাজশাহী কলেজ, রাজশাহী সিটি কলেজ সহ রাজশাহীকে বলা যে শিক্ষানগরী, এই শিক্ষানগরীর এক প্রতিচ্ছবি এইখানে দেখা যাচ্ছে। আমাদের সকল শিক্ষার্থীরা এই শহীদ মিনারে জড়ো হয়েছে সকলগুলো খেলা দেখে এবং তাদের যে প্রত্যাশিত জয়। আমরা এখন চলে যাব মুন্সিগঞ্জে, সেখানে চান আমাদের সহকর্মী শিহাব। শহরের সুপার মার্কেট থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে ব্রাজিল যখন 3-0 গোলে এগিয়ে, তখন ভক্তদের মধ্যে উচ্ছ্বাসটা অনেকটাই বেশি এবং তারা এতক্ষণ স্লোগান দিচ্ছিলেন থ্রি পিস বলে, যেমনটা আমরা দেখেছি আর্জেন্টিনার ম্যাচে। আর্জেন্টাইনরা যখন একের পর এক গোল দিয়ে যাচ্ছিল এবং তারা 7 আপ তুলে তারা সেই ব্রাজিলের সমর্থকদের উদ্দেশ্যে নানা দৃশ্য আজকে আমরা এখানে দেখছি। এবং সকাল থেকে এই মুন্সিগঞ্জ শহরের যে সুপার মার্কেট রয়েছে সেখানে হাজারো ভক্ত ভিড় করেছেন। আপনাদের জানাতে চাই যে এই বিক্রমপুর মুন্সিগঞ্জ সব কিছুতেই যেমন ব্যতিক্রমী, এখানে আমরা দেখেছি ব্রাজিলের নামে একটি নগর ঘোষণা করা হয়েছে। ব্রাজিল পশ্চিম দেবভোগ যে শহরের এলাকাটি রয়েছে সেখানে, এবং এই মুহূর্তে দেখছেন যে কানায় কানায় পরিপূর্ণ মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকা। এখানে যে এলইডি স্ক্রিনটি রাখানো হয়েছে সেখানে আমরা রয়েছি এবং নানা ধরনের স্লোগান ভক্তরা দিচ্ছেন। আমরা একটু বরিশালে যেতে চাই, সেখানে মেহেদি রয়েছেন আমাদের সহকর্মী, তার কাছে জানতে চাই বরিশালের কি পরিস্থিতি এবং এই ব্রাজিলের 3 গোলের পরে ভক্তদের উচ্ছ্বাস সেখানে কেমন। শিহাব, আপনাকে ধন্যবাদ। আমি আসলে রয়েছি বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ অডিটোরিয়ামে। এখানে এই পুরো অডিটোরিয়াম ভর্তিই কিন্তু ব্রাজিলের সমর্থক। শুধুমাত্র ব্রাজিল না, অন্য দলের সমর্থকরা রয়েছে। ইতিমধ্যে কিন্তু ব্রাজিলের শৈল্পিক যে 3টি গোল তা কিন্তু আমরা দেখেছি হাইতির জালে দিয়েছেন, ফলে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু চলছে এবং প্রত্যেক গোলে গোলেই কিন্তু এখানকার যারা সমর্থক রয়েছে তারা উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছে। সেই সকাল থেকেই কিন্তু
এসে তারা এখানে এই খেলা উপভোগ করছে। শুধুমাত্র এই ব্রজবহন কলেজেই নয়, আমরা শহরের বেশ কিছু স্থানেও দেখেছি যে খেলা বড় পর্দায় দেখানো হচ্ছে। ঠিক একইভাবেই কিন্তু সিটি কর্পোরেশন, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে এই খেলা দেখানো হচ্ছে এবং এই খেলাকে কেন্দ্র করে বরিশালে মূলত একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নানান বয়সী মানুষ এখানে খেলা দেখতে আসছেন। এখন 3টি গোল ইতিমধ্যে হাইতির জালে দিয়ে দিয়েছেন এবং ব্রাজিলের সমর্থক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে এই গোল কখনো হাইতি ফেরত দিতে পারবে না, ফলে এক ধরনের জয় কিন্তু তারা ধরেই নিয়েছেন। এর আগের ম্যাচে সাধারণত বাংলাদেশের সমর্থক গোষ্ঠীর মধ্যে একটি ধারণা রয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে মূলত বিশ্বকাপের লড়াইটি চলে থাকে, ফলে এখানে এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলে, সেই দ্বন্দ্বের অর্থাৎ কিছুদিন আগে কিন্তু আর্জেন্টিনার যে খেলা হয়েছে সেখানে কিন্তু আর্জেন্টিনা 3টি গোলে বিজয়ী হয়েছে। ঠিক একইভাবে কিন্তু আজকে নেইমারের নেতৃত্বে ব্রাজিলের যে দল শৈল্পিক 3টি গোল কিন্তু হাইতির জালে দিয়ে দিয়েছে। ফলে এখানে তারাও কিন্তু এক ধরনের, আমরা সমর্থকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এর মধ্যে কিন্তু তারা এক ধরনের বিজয়ের আভাস পাচ্ছেন এবং সমর্থকরা বলছেন ব্রাজিল মূলত বিশ্বকাপে যাবে এবং ষষ্ঠবারের মতো তারা বিশ্বকাপ বিজয়ী হবে, এমনটাই প্রত্যাশা কিন্তু এখানকার সমর্থকদের। ফলে এই বিশ্বকাপকে ঘিরে এখানে উৎসাহ চলছে পুরো নগরীতে। আজকে ব্রাজিলের মিছিল, স্লোগান চলছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া ভূ রাজনৈতিক বিবেচনায় একটি পরিপক্ক সিদ্ধান্ত বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। মালয়েশিয়ায় পুরোপুরি শ্রমবাজার চালু হলে সেটি হবে দেশের জন্য বড় সাফল্য। অন্যদিকে চীন সফরেও দুদেশের বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এমন ধারণা বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। সরকার গঠনের 4 মাস পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের প্রথম সফরে 2 কূটনৈতিক প্রতিবেশীকে এড়িয়ে বেছে নিলেন তৃতীয় দেশ। যাচ্ছেন বিনিয়োগ ও শ্রমবাজারের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য মালয়েশিয়ায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন মালয়েশিয়াকে প্রথম সফর হিসাবে বেছে নেওয়া ভূ রাজনৈতিক বিবেচনায় পরিপক্ক সিদ্ধান্ত। জিওপলিটিক্যাল এই রাইভালরি অ্যাভয়েড করে মালয়েশিয়াতে প্রথম বিদেশ সফরের যে সিদ্ধান্ত, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ম্যাচিওর এবং প্র্যাগমেটিক একটা সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছেন মালয়েশিয়ার শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত করতে পারাই হবে সফরের বড় সাফল্য। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই শ্রমবাজার সম্পূর্ণ খুলে দেয়া মালয়েশিয়াতে, এই বিষয়ে একটি বড় সিদ্ধান্তে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে উপনীত হতে পারেন, তো দ্যাট উড বি আ বিগ সাকসেস অফ দিস ভিজিট। 2 দিনের মালয়েশিয়া সফরের পরদিনই প্রধানমন্ত্রী যাচ্ছেন প্রথমবারের মতো চীন সফরে, যেখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার আভাস মিলেছে। তিস্তাটা বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। চীন এই ব্যাপারে এগিয়ে আসবেন। তিস্তা ব্যারেজটা যদি হয়, কৃষিক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধিত হবে, মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে। সদ্য চীন সফর থেকে আসা ডেপুটি স্পিকার বলছেন প্রধানমন্ত্রীর সফরে গুরুত্ব পাবে বাংলাদেশের স্বার্থ। তো সেই সবার আগে বাংলাদেশ নীতির মাধ্যমে আমরা চীন সহ অপরাপর যারা বন্ধুরাষ্ট্র আছে তাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাণিজ্যিক সহযোগিতার জন্য একটা স্পেশাল ওয়ান স্টপ সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে শিক্ষা, অবকাঠামোর উন্নয়ন ও বাণিজ্যে স্বাক্ষর হবে বেশ কিছু সমঝোতা স্মারক। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। ভারতের ক্রমাগত পুশিন আর মিয়ানমারের নানামুখী সন্ত্রাসী তৎপরতার মাঝে প্রথমবারের মতো সীমান্তে বেড়া দেবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সরকারের এমন সিদ্ধান্তকে ঐতিহাসিক ও সময় উপযোগী বলছেন সাবেক কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। বলেন, 2 প্রতিবেশীর চোখ রাঙানির শক্ত জবাব হবে বেড়া নির্মাণ।
সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা। ভৌগোলিকভাবে বাংলাদেশের 3 পাশে ভারত, এক অংশে মিয়ানমার। স্বাধীনতার পর থেকে বিভিন্ন ইস্যুতে সীমান্তে দেখা দেয় উত্তেজনা। তবে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকেই সীমান্ত উত্তেজনার পারদ যেন নামছেই না। প্রতিদিনই চলছে পুশিনের চেষ্টা, অন্যদিকে মিয়ানমার লিপ্ত মাদক আর মানব পাচার সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে। সব মিলিয়ে সীমান্তে দুই প্রতিবেশীর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রত বাংলাদেশ। প্রতিবেশীদের এমন বিরূপ আচরণে ক্ষুব্ধ বাংলাদেশ এবার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বাংলাদেশের সাথে নিজেদের 93% সীমান্ত কাঁটাতারে সুরক্ষিত করেছে ভারত। তবে স্বাধীনতার 55 বছরেও নিজেদের সীমানায় বাংলাদেশ কোনো কাঁটাতারের বেড়া দেয়নি। সমস্ত মানুষ মিলিয়ে আমরা আর তাই সীমান্ত সুরক্ষায় সরকারের সিদ্ধান্তকে যুগান্তকারী বলছেন এই নিরাপত্তা বিশ্লেষক। মায়ানমারের সাথে করাটা অত্যন্ত যৌক্তিক, কারণ আমরা জানি মায়ানমার থেকে বাংলাদেশে একদিকে রিফিউজি আসছে, আরেকদিকে ড্রাগস আসছে, ইলিগাল আর্মস আসছে, এবং ওই দিক থেকে আমাদের সীমানায় এসে তারা মাইন পুঁতে যাচ্ছে আরাকান আর্মি। তো সেটা প্রতিরক্ষার জন্য যদি সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়, এটাকে ওয়েলকাম জানাতে হবে অবশ্যই। তবে সীমান্ত নিরাপত্তায় কাঁটাতারের বেড়াকেই একমাত্র সমাধান মনে করেন না এই কূটনীতিক বিশ্লেষক। শুধু কাঁটাতারের বেড়া নির্মাণ করে এই যে সমস্যাগুলো যেগুলোর কথা আমরা আলোচনা করছি, এই সমস্যাগুলোর সম্পূর্ণ সমাধান সম্ভব হবে না। এটাকে একটু স্ট্র্যাটেজিক্যালি দেখতে হবে আমাদের। সীমান্তে দুর্গম অঞ্চলের সুরক্ষায় বিজিবির শক্ত অবস্থান এবং প্রযুক্তির ব্যবহার প্রয়োজন বলেও মত দেন তারা। যদি না আমি ঘোষণা দিলাম, একটু আইওয়াশ করলাম, কিছু কাঁটাতারের বেড়া তৈরি করলাম, অন্যদিকে ভারত কেন কাঁটাতারের বেড়া এভাবে করছে এটা নিয়ে যে একটা পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যদি হয়, তাহলে সেটা হবে দুঃখজনক। স্মাগলিংয়ের জন্য বাংলাদেশে আসার ব্যাপারে যেই পাহাড়ি অঞ্চলগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়, নাফ নদী ব্যবহার করা হয়। তো পাহাড়ি অঞ্চলে আমরা কাঁটাতারের বেড়া যদি নির্মাণ করতে পারি, তাহলে কিন্তু এটা কমে আসবে। এবং কাঁটাতারের বেড়া নির্মাণের আগে সেই সীমান্ত বরাবর সড়ক তৈরি করা হয়। সড়ক তৈরি করা হলে সেই সড়কে বিজিবির মুভমেন্ট কিন্তু স্মুথ হবে। মিয়ানমার সীমান্তে কত কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ হবে এবং ভারত সীমান্তের কোন কোন অংশকে স্পর্শকাতর ধরা হচ্ছে, সরকারকে এসব বিষয় স্পষ্ট করা প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। সীমান্ত দিয়ে পুশিনের ঘটনায় বাড়ায় উদ্বেগ ছড়িয়েছে সীমান্তবর্তী জনপদে। ফলে বিজিবির সঙ্গে দিন রাত টহলে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বিএসএফ এর অবৈধ পুশিন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণের এই অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন বিজিবি কর্মকর্তারাও। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত, বিজিবির সঙ্গে টহলে স্থানীয়রা পালাক্রমে পাহারা দিচ্ছেন বিভিন্ন এলাকা। উদ্দেশ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন ঠেকানো। স্থানীয়রা জানায়, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত এলাকায় বাড়ছে অপরিচিত মানুষের আনাগোনা। সন্দেহজন ব্যক্তিদের দেখলেই পাঠানো হচ্ছে বিজিবির কাছে। এছাড়া অনুপ্রবেশ ঠেকাতে নিজ উদ্যোগে বিজিবির সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রা। এত বড় বর্ডার, বিজিবির দ্বারাই তো সব কিছু পাহারা দেওয়া সম্ভব না। সে কারণে বাংলাদেশের জনগণ সহ বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছে বর্ডার। যদি বিজিবি 2 জন থাকে তো আমরা এলাকাবাসী আছি 4 জন 5 জন করে থাকা হয় বিজিবির সাথে, তো রাজ্যকে পাহারা দেওয়া হচ্ছে। সীমান্তবাসীরা বলছেন, অন্য সময় সীমান্তে আলো জ্বালিয়ে রাখা হলেও পুশিনের সময় বন্ধ করে দেয় বিএসএফ। এজন্য এখন আলো বন্ধ হলেই প্রতিবাদ জানাচ্ছেন তারা। ঐক্যতা একটা তৈরি হয়েছে মানুষের ভিতরে। মানুষ সবাই চাইছে যে এখন যে কোনোভাবে বিজিবিকে সহযোগিতা করতে হবে এবং এই সংকটটা মোকাবেলা করতে হবে। অবৈধ পুশিন করাকে আমরা বাধাগ্রস্ত করব, আমরা কখনই এটা হতে দেব না। সীমান্ত সুরক্ষায় স্থানীয়দের অংশগ্রহণ ইতিবাচক হিসাবে দেখছেন বিজিবি কর্মকর্তারাও। বলছেন, সাধারণের এই সহযোগিতা মনোবল বাড়াচ্ছে বিজিবি সদস্যদের। সীমান্ত এলাকার জনগণ সীমান্ত এলাকার রাস্তাঘাট ভালো করে চিনে। এলাকার স্থানীয় জনগণ যখন বিজিবির সাথে থাকে, অবশ্যই তখন আমাদের মনোবল বৃদ্ধি পায় এবং আমাদেরকে
অনুপ্রাণিত করে। ভারতের সঙ্গে বাংলাদেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত, এর মধ্যে পশ্চিমবঙ্গে ২,২১৭ কিলোমিটার। রাশেদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের জন্য জমি অধিগ্রহণের শুরুতেই কৃষকদের বাধার মুখে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুর্শিদাবাদে জমি অধিগ্রহণ করতে গেলে ভূমি মালিকদের প্রতিরোধের মুখে পড়ে প্রশাসন। কৃষকদের দাবি ৩ ফসলি জমি হারালে পথে বসবে হাজারো মানুষ। এ নিয়ে সরব হয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআরও। চাষাবাদেই চলে জীবন জীবিকা, সেই চাষের জমি এবার হারানোর শঙ্কায় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সীমান্তবর্তী ৫ গ্রামের কয়েক হাজার কৃষক। দমকলের ঘোষপাড়া সর্বপল্লী এলাকায় বিএসএফের জমি অধিগ্রহণ করতে গেলে কৃষকদের বাধার মুখে পড়ে প্রশাসন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সীমান্তে বিএসএফের জন্য ৫০০ একরেরও বেশি জমি অধিগ্রহণের ঘোষণা দেয়। উদ্দেশ্য কাঁটাতারের বেড়া নির্মাণ। সেই জমি অধিগ্রহণ করতে গেলেই বাধে বিপত্তি। এ নিয়ে তৎপর মানবাধিকার সংগঠন এপিডিআর। সংস্থাটির মুর্শিদাবাদ শাখার এক প্রতিবেদনে বলা হয়, ঘোষপাড়া সর্বপল্লী ভূতগাড়ির প্রায় ১৫,০০০ বিঘা ৩ ফসলি জমির উপর নির্ভরশীল অন্তত ৫ গ্রামের প্রায় ৬০০ পরিবার। পাট, গম, ডাল, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয় এই এলাকায়। অধিকাংশ কৃষকের জমি ১ থেকে ২ বিঘার বেশি নয়। এই জমিগুলো গত ৩১ মে বিএসএফ অধিগ্রহণের প্রাথমিক চিহ্ন বসাতে গেলে কৃষকদের বিক্ষোভ শুরু হয়। সড়ক অবরোধ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিএসএফ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। পরে প্রশাসনের মৌখিক আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন কৃষকেরা। ঘটনার ২ সপ্তাহ পর এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কৃষকদের দাবি সামান্য ক্ষতিপূরণ দিয়ে জীবিকার একমাত্র অবলম্বন কেড়ে নেয় ক্ষুব্ধ তারা। প্রয়োজনে অন্য অকৃষি জমি বিএসএফ ক্যাম্প করার প্রস্তাব তাদের। এপিডিআর-এর দাবি, কৃষকদের সম্মতি ছাড়া উর্বর কৃষিজমি অধিগ্রহণের চেষ্টা আইন ও সংবিধানের পরিপন্থী। সংগঠনটির অভিযোগ, সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণ এবং তথাকথিত আটক কেন্দ্র নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে যাতে মানুষ মুখ খুলতে না পারে, সেজন্য বাংলাদেশি তকমার ভয় দেখানো হচ্ছে। তাদের আরও অভিযোগ, বাংলাদেশি সন্দেহে মানুষকে আটক ও ঠেলে পাঠানোর মতো ঘটনাও ঘটছে, যা মানবাধিকার ও আইনের পরিপন্থী। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কিংবা বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। মিয়ানমারের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক মহলের চাপ, নানা সংস্থার উদ্যোগেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। ৯ বছর ধরে ১৫ লাখের বেশি শরণার্থীর ভার বইছে বাংলাদেশ। প্রতিনিয়তই রোহিঙ্গা বাড়লেও কমেছে দাতা সংস্থার সহায়তা। চাপ বেড়েছে স্থানীয় জনগোষ্ঠীর উপরও। মহিবুল্লাহ মহিবের তথ্য ও সাদেক হোসেন খোকার ছবি নিয়ে প্রতিবেদন। ২০১৭ সালের আগস্ট, স্রোতের মতো লাখ লাখ রোহিঙ্গা প্রবেশ করে বাংলাদেশে। মিয়ানমারের সহিংস হামলার শিকার শরণার্থীদের মানবিক বিবেচনায় আশ্রয় দেয় তৎকালীন সরকার। পরের বছর ১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম সময়সীমা ঠিক করা হলেও কেটে গেছে দীর্ঘ সময়। আন্তর্জাতিক বহুমাত্রিক উদ্যোগের পরও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। উল্টো পূর্ববর্তীদের সূত্র ধরে নতুন নতুন রোহিঙ্গা ঢুকছে দেশে। দেখভালে প্রতিনিয়ত খরচ বাড়লেও আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির বদলে উল্টো কমেছে। কেমন নিরাপত্তায় নিরাপত্তা কি ওরা আর এখানে দেশত ফেরত যাবার ইয়ান চাই। 10 লক্ষ রোহিঙ্গা থেকে এখন বেড়ে 15-16 লক্ষ রোহিঙ্গা বর্তমানে এখানে উইকেট টেকনাফে বসবাস করছে। এভাবে যদি চলতে থাকে বছরের পর বছর, তাহলে রোহিঙ্গার বোঝা আরও বাড়বে। চরম অর্থ সংকটের কথা স্বীকার করে শরণার্থী কমিশনার বলছেন, দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর লক্ষ্যে কাজ করছে সরকার। রাখাইন অঞ্চলে যে যুদ্ধ পরিস্থিতি, সেটি প্রত্যাবাসন অনুকূল নয়। সেজন্যে আমরা মিয়ানমার সরকারকে অনুরোধ করব তারা যাতে তাদের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতি সাধন করে। আর প্রত্যাবাসনের এই ব্যর্থতা আন্তর্জাতিক মহলের উপর চাপাচ্ছেন এই রোহিঙ্গা নেতা। আজাফুরা ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশ যে দূর গড়াবরে দুজে কোলাবোরেট করি আর করতে বলি রোহিঙ্গা এতদিনে নির্দেশ যাইতে
অর্থ সংকট আর প্রত্যাবাসনের দীর্ঘসূত্রতায় ক্যাম্প সংশ্লিষ্ট এলাকায় বাড়ছে অপরাধ, যা অভ্যন্তরীণ নিরাপত্তায় হুমকি তৈরি করছে। এ বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়ন এবং দ্রুত প্রত্যাবাসন শুরুর জন্য কূটনৈতিক উদ্যোগের বিকল্প নেই বলেও মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, দৈনিক জাতীয় পত্রপত্রিকার প্রধান শিরোনামগুলো জানার জন্য আমরা আমাদের অন্য স্টুডিওতে যাচ্ছি আলিফের কাছে। আলিফ, ধন্যবাদ তো আপনাকে। যেমনটি আসলে আমরা প্রতিনিয়তই করে থাকি, প্রতিদিন সকালের শুরুটা অনেকেই করে থাকেন খবরের পাতায় চোখ বুলিয়ে কিংবা দেশের পত্রপত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো দেখতে দেখতে। তো দর্শকদের সেই কাজটি অনেকাংশে সহজ করে দেওয়ার জন্য আমাদের নিয়মিত আয়োজন, এবং সেই জায়গায় আমরা দেশের সর্বাধিক পঠিত যে পত্রপত্রিকাগুলো রয়েছে, দৈনিকগুলো রয়েছে, সেগুলো দিয়ে শুরু করতে চাই। আমরা প্রথম দেখতে চাই প্রথম আলো। প্রথম আলোর প্রথম পাতায় কিংবা প্রধান শিরোনামে আসলে যে বিষয়টি আসলে উঠে এসেছে সেটি একটি আন্তর্জাতিক প্রসঙ্গ, যে ইসরায়েল জটিলতা বাড়াচ্ছে। আসলে এই বিষয়টি বেশ কয়েকদিন ধরেই আলোচিত চর্চিত একটি বিষয়। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সমঝোতা চুক্তিটি হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমনটি বলেছিলেন যে আসলে ইসরায়েলের বাগড়ার কারণে এই চুক্তি হতে দেরি হয়েছে, ঠিক এই শঙ্কাটাই কিন্তু আসলে সত্যি হয়ে দাঁড়িয়েছে যে ইরান ইসরায়েলের মাঝে যে আসলে সংঘাত, সেই সংঘাতের জের ধরে এই চুক্তি হতে যেমন দেরি হয়েছে, ঠিক একইভাবে শান্তি আলোচনাটিও থেমে রয়েছে। চুক্তির মাঝে যেরকম একটি কথা ছিল, দুই দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে শান্তি আলোচনাটি চলবে, সেই শান্তি আলোচনা আসলে ইসরায়েল যে লেবাননে এখনও ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে, সেই হামলার কারণেই কিন্তু আসলে এই শান্তি আলোচনাও চলছে না। এবং এই জায়গায় ইসরায়েলের যে কট্টর ইহুদিবাদী যে নেতারা রয়েছেন, তারাও কিন্তু আসলে চাচ্ছেন লেবাননে ইসরায়েলি হামলা চলুক, যদিও শান্তি চুক্তি যেটি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। তো সেই যে আসলে লেবাননে ইসরায়েলি হামলা এখনও চলমান, সেই চলমান হামলার জেরেই কিন্তু আসলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে শান্তি আলোচনা, সেটিও একরকম থেমে রয়েছে। তো এই শান্তি আলোচনার মাঝেই ইসরায়েল ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের দক্ষিণাঞ্চলে, এবং বেশ কিছু দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু জায়গায় যে তারা হামলা চালিয়েছে, 45 মিনিটের মাঝে টোটাল 12টি জায়গায়, মোট 12টি জায়গায় তারা আসলে হামলা চালিয়েছে, এবং এতে কিন্তু বেশ হতাহতের ঘটনা ঘটেছে। এবং এই হামলার কারণে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তাদের মধ্যে যে সমঝোতা স্মারকটি সই হয়েছে, সেই সমঝোতা স্মারকের যে প্রধান অংশ ছিল, অর্থাৎ তাদের মধ্যে যে শান্তি আলোচনা হওয়ার কথা ছিল, সেটি আসলে হয়নি। উল্টো বৃহস্পতিবার নতুন করে আসলে নাবাতিয়া গ্রামে তারা হামলা চালায়। লেবাননের নাবাতিয়া গ্রামে ইসরায়েলি হামলার কারণেই আসলে পরবর্তীতে শান্তি আলোচনাটি থমকে যায়। আরও অন্যান্য যে শিরোনাম রয়েছে সেগুলোর দিকে যদি তাকাই, প্রধানমন্ত্রীর বেইজিং সফর ঘিরে যে রাজনৈতিক ঘনিষ্ঠতায় জোর, সেই ব্যাপারটি আসলে উঠে এসেছে। এটি আসলে এরই মধ্যে আমরা খবরে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আসলে চীন বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে তিনি আসলে চীন সফরে যাচ্ছেন। সেখানে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠকের কথা রয়েছে, এবং সেই বৈঠকে চীন বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, প্রযুক্তিগত সহায়তা এবং বিভিন্ন ইস্যু নিয়ে আসলে তাদের মধ্যে কথা হবে বলে জানা গেছে, এবং সেই বিষয়টি এখানে প্রতিবেদনে স্থান পেয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের যে বিষয়টি, অর্থাৎ শ্রম বাজারের বিকল্প যে শ্রম বাজার, সেটি নিয়েও আলোচনার কথা রয়েছে। সেই ক্ষেত্রে মালয়েশিয়া সফরে সেটি নিয়ে কথা হবে এমনটি ধারণা করা হচ্ছে। এবং সব কিছু মিলিয়ে আর যে সমস্ত বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে টিকা ক্যাম্পেইনের পরও হাম নিয়ন্ত্রণে আসেনি। অর্থাৎ যেমনটি আসলে বাংলাদেশ বেশ কিছুদিন ধরে এই হামের একটি প্রাদুর্ভাবে কিন্তু বাংলাদেশের যে শিশু, 6 বছরের নিচের শিশু কিংবা বিভিন্ন বয়সের শিশুরা আসলে আক্রান্ত হচ্ছেন, এবং একের পর এক মৃত্যুর সংবাদও আমরা পাচ্ছি। এবং সেই ঘটনার জেরে কিন্তু আসলে টিকাদান কর্মসূচি, অর্থাৎ টিকা ক্যাম্পেইন চালু হয়েছিল, এবং সেই টিকা ক্যাম্পেইনের প্রভাবে কিছুদিন হাম নিয়ন্ত্রণে আসার একটি লক্ষণ ছিল। বাট পরবর্তীতে যেটি দেখা গেছে যে হামের কারণে যে রোগীদের বা শিশুদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এবং সেই ক্ষমতা কমে যাওয়ার কারণে ডেঙ্গু সহ নানা রকম রোগে তারা আসলে আক্রান্ত হচ্ছেন, এবং সেই আক্রান্ত হওয়ার জেরে নতুন করেও আসলে হাম সংক্রমণও বেড়ে যাচ্ছে। এবং সেই জায়গায় প্রতিনিয়তই আমরা যেমনটি দেখতে পাচ্ছি, হাসপাতালে নতুন রোগী আসছেন। যেমন এখানে প্রতিবেদনে বলা হয়েছে, হামের উপসর্গে নতুন করে হাসপাতালে 1078 জন রোগী ভর্তি হয়েছে এবং মারা গেছে 4 জন। অর্থাৎ এ নিয়ে কিন্তু হামে আক্রান্ত রোগী 3000-এর বেশি ছাড়িয়ে গেছে আসলে হাসপাতালগুলোতে। এবং এই যে হামের প্রাদুর্ভাব, সেই হামের প্রাদুর্ভাব নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। এছাড়া
আরেকটি আলোচিত ঘটনা ছিল, যেটি হচ্ছে দুইটি ইউনিয়ন আসলে নাম পরিবর্তনের যে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউনিয়ন দুটির নামকরণ করা হয়েছিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামে। যদিও মীর শাহে আলমের পক্ষ থেকে বলা হচ্ছিল ব্যাপারটি আসলে কাকতালীয় একটি ঘটনা, তবে সেই ঘটনার জেরে নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং সেই নির্দেশ অনুযায়ী 11 জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা প্রজ্ঞাপনে বগুড়া শিবগঞ্জ এবং মোকামতলা যে উপজেলা সেখানে প্রশাসনিক কাঠামোও কিছু পরিবর্তন হয়েছে। এবং এছাড়া বিশ্বকাপ স্বাভাবিকভাবেই স্থান পেয়েছে। সবার আগে নকআউটে মেক্সিকো, এবং আপনারা এরই মধ্যে জেনে থাকবেন মেক্সিকোর সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্র নকআউট পর্ব এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে। এছাড়া এখানে একটি বিশেষ প্রতিবেদন উঠে এসেছে, সেটি হচ্ছে হাইড্রেশন বিরতিকে কিভাবে আসলে দলগুলো কাজে লাগাচ্ছে। এখানে ব্রাজিলের সঙ্গে যে প্রথম ম্যাচটি মরক্কো এবং সেই সাথে জার্মানির সঙ্গে যে কুরাসাওয়ের ম্যাচ, সেটিও আসলে উদাহরণ হিসেবে টেনে আনা হয়েছে। জার্মানির সঙ্গে কুরাসাওয়ের ম্যাচে কিন্তু আসলে হাইড্রেশন ব্রেকের পরে জার্মানি কিন্তু তার পূর্ণ শক্তিমত্তা নিয়ে উঠে আসে। এর আগে কিন্তু 1-1 গোলের সমতা চলছিল। তো এই হাইড্রেশন ব্রেকটাকে আসলে কোচরা ট্যাকটিক্যাল একটি ব্রেক হিসেবেও নিচ্ছে এবং সেখানে নতুন ট্যাকটিক্স আসলে খেলোয়াড়দের মাঝে স্থানান্তর করা কিংবা খেলোয়াড়দের বুঝিয়ে দেওয়ার যে বিষয়টি ছিল সেটি আসলে উঠে আসছে। তো এই হাইড্রেশন বিরতিটিকে আসলে কিভাবে কোন দল কাজে লাগাচ্ছে, গেম প্ল্যানে নতুন কি চেঞ্জ আনছে, সেটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন রাখা হয়েছে। আমরা অন্য আরেকটি দৈনিকে যেতে চাই। দৈনিক যুগান্তর আমাদের কাছে রয়েছে। দৈনিক যুগান্তরে আসলে প্রথম পাতায় কি কি উঠে এসেছে যদি বলতে চাই, এখানে যেমনটি আসলে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে কথা হয়েছে। অর্থাৎ এই 3rd টার্মিনালে যে ব্যাপারটি আসলে বেশ শঙ্কার জায়গা তৈরি করছে সেটি হচ্ছে চালুর আগেই ঋণের ধাক্কা। যেমনটি আসলে 22,000 কোটি টাকার একটি প্রকল্প কিন্তু বিমানবন্দরের এই 3rd টার্মিনাল। তো সেই 22,000 কোটি টাকার প্রকল্পের প্রথম এই মাসে এবছরে আসলে প্রায় 2,200 কোটি টাকার কিস্তি আসলে এই টার্মিনাল থেকে পরিশোধ করতে হবে, যেখানে টার্মিনালটি কিন্তু এখনও বিভিন্ন রকম ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে এবং সেই জায়গায় আসলে এই ঋণের ধাক্কা টার্মিনাল কিভাবে সামাল দিবে এবং সেই জায়গায় অর্থনৈতিক যে একটি ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি নিয়ে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে। এর পাশাপাশি এখানে বগুড়ার সেই ঘটনা নিয়ে সরকারের অস্বস্তি, অর্থাৎ যে ইউনিয়ন দুটির নামকরণ সেটি এখানে প্রতিবেদনে উঠে আনা হয়েছে এবং আলোচিত 2 ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে সেটিও করা হয়েছে। এই ব্যাপারটি আসলে প্রথম আলোতে যেমনটি তুলে ধরা হয়েছিল। এছাড়া এখানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। যেমনটি আসলে আমরা বলছিলাম যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যে শান্তি আলোচনা এখনও শুরু হয়নি সেটি আসলে এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি 3 মাসেও নিয়ন্ত্রণে আসেনি অর্থাৎ হাম পরিস্থিতি। সেই সঙ্গে নতুন যে ব্যাপারটি এই পত্রিকায় তুলে ধরা হয়েছে, যুগান্তরে তুলে ধরা হয়েছে, সেটি হচ্ছে অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে। অর্থাৎ পাচারের সঙ্গে যে আইন পাচার রোধে যে আইন করার কথা রয়েছে এবং সেই আইন নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া এই জায়গায় ফুটবল বিশ্বকাপ নিয়ে যেমনটি হয়েছে যে আসছে যে ম্যাচগুলো, অর্থাৎ জার্মানি এবং আইভরি কোস্টের মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে আসলে একটি প্রতিবেদন করা হয়েছে। জার্মান ট্রেন থামাতে পারবে কিনা আফ্রিকার হাতে, অর্থাৎ আইভরি কোস্টকে আসলে জার্মানির যে গোল বন্যা ছুটিয়ে চলেছে জার্মানি, সেই বন্যাকে আসলে থামাতে পারবে কিনা এ ব্যাপারে একটি প্রতিবেদন করা হয়েছে। আমরা যদি অন্য আরেকটি পত্রিকায় যেতে চাই, দৈনিক আমার দেশ, সেই আমার দেশে আসলে প্রথম শিরোনাম হিসেবে যেটিকে আসলে তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজনীতিকরণ। যেমনটি আসলে এই সরকার ক্ষমতায় আসার আগে অর্থাৎ নির্বাচনের তাদের যে ইশতেহার, সেই ইশতেহারে যেমনটি আসলে বলেছিলেন যে প্রতিটি পদে আসলে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে দক্ষ যোগ্য ব্যক্তিদেরকে আসলে স্থান দেওয়া হবে। সেই জায়গায় আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের পরিবর্তন করা হচ্ছে এবং সেই পরিবর্তন নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে। রাজনীতিকরণ করা হচ্ছে কিনা। এ পর্যন্ত 25টি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ প্রায় 25টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এরই মধ্যে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই নিয়োগ নিয়ে নানা রকম প্রশ্ন তুলে এই প্রতিবেদনটি করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ঢাকা বেইজিং কৌশলগত সম্পর্কের নতুন ভিত্তি শিরোনামে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে, যেমনটি আসলে প্রায় প্রতিটি পত্রিকায় করা হয়েছে। এছাড়া আরেকটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে 23 জুন ঘিরে দেশ জুড়ে অস্থিরতা তৈরির নীল নকশা আওয়ামী লীগের। এখানে টার্গেট রাজধানীর 15টি স্পট, অর্থাৎ এই ব্যাপারটি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। এছাড়া ট্রাম্প ভ্যান্সের ধমকে লেবাননে যুদ্ধবিরতিতে রাজি হলো ইসরায়েল, অর্থাৎ যুদ্ধবিরতিতে রাজি কিন্তু সেই জায়গায় আসলে শান্তি আলোচনা এখনও থমকে আছে এই ইসরায়েলের কারণে, সেই ব্যাপারটি প্রতিবেদনে স্থান পেয়েছে। এছাড়া আতঙ্কের জনপদ মোহাম্মদপুর, সক্রিয় অর্ধশত অপরাধী চক্র, অর্থাৎ মোহাম্মদপুরে যে আসলে অপরাধপ্রবণ একটি এলাকা হয়ে দাঁড়িয়েছে ঢাকার ভেতরে, সেই ব্যাপারটি এই প্রতিবেদনে তুলে আনা হয়েছে। এবং এর পাশাপাশি বাংলাদেশে হামাসের কথিত উপস্থিতি নিয়ে ভারত আওয়ামী লীগের অপপ্রচার, এই বিষয়টিও আসলে প্রথম পাতায় তুলে আনা হয়েছে।
এই ছিল আসলে দৈনিক আমার দেশ পত্রিকার প্রথম পাতায়। আমরা যদি দ্য নিউ এজ নিয়ে একটু দেখতে চাই, সেখানে আসলে কি তুলে ধরা হয়েছে, পিএমস মালয়েশিয়া ভিজিট রেইজেস লেবার মার্কেট হোপ, অর্থাৎ মালয়েশিয়া ভিজিট করবেন, মালয়েশিয়া সফরে আসলে যেমনটি আসলে এর আগেও আমরা প্রথম আলোতেও দেখিয়েছিলাম, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে এই যে শ্রমবাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প একটি বাজার তৈরি, কিংবা যেন যে কোনো সময়ের ধাক্কা মোকাবিলায় আমাদের বিকল্প বাজার হাতে থাকে, শ্রমবাজার হাতে থাকে, সেই আলোচনা করতে আসলে মালয়েশিয়া একটি আশার জায়গা হিসেবে তৈরি হয়েছে, এবং সেই বিষয়টি মালয়েশিয়া সফরে, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে এই বিষয়গুলো আলোচনা হবে। যেমনটি আসলে এছাড়া বলা হয়েছে, ম্যান পাওয়ার এক্সপোর্ট টু মালয়েশিয়া রিমেইনস স্টলড সিন্স জুন 2024. রিক্রুটিং এজেন্সিস ওয়ান্ট কুইক রিওপেনিং লেবার মার্কেট, অর্থাৎ শ্রমবাজার নতুন করে খোলার যে বিষয়টি সেটি এখানে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি ইসরায়েল হিজবুল্লাহ অ্যাগ্রি সিজ ফায়ার, 47 ডাই ইন ইসরায়েলি অ্যাটাকস ইন লেবানন। যেমনটি আসলে ইসরায়েল হিজবুল্লাহর মাঝে যে যুদ্ধবিরতি সেটিতে তারা রাজি হলো, বাট সেই রাজি হওয়ার মাঝেও কিন্তু আসলে ইসরায়েলি হামলায় লেবাননে 47 জনের যে মৃত্যুর খবরটি সেটি আসলে এই শিরোনামে তুলে ধরা হয়েছে। পাশাপাশি কন্ট্রোভার্সিস ডিপেন্ড ওভার শাহ আলমস এলিজড মিসডিডস, অর্থাৎ শাহ আলমের যে বিভিন্ন ধরনের কৃতকর্ম রয়েছে সেটি নিয়ে একটি প্রতিবেদন এখানে স্থান পেয়েছে। এছাড়া ফুটবল বিশ্বকাপ যথারীতি রয়েছে। এখানে আরেকটি বিষয় তুলে ধরা হয়েছে যেটি আসলে অন্যান্য পত্রিকায় তেমন প্রথম পাতায় দেখা যায়নি। বিজিবি লোকালস ফয়েল 2 more BSF push and bids, 5 people still স্ট্যান্ডেড ইন কুড়িগ্রাম বর্ডার, অর্থাৎ এই জায়গায় কুড়িগ্রাম যে রৌমারী সীমান্ত রয়েছে সেই রৌমারী সীমান্তে বিজিবির তৎপরতা এবং পুশিন ঠেকাতে বিজিবির যে তৎপরতার সঙ্গে স্থানীয় জনগণের যে একাত্মতা, এবং সেই জায়গায় যে স্থানীয় জনগণও কাঁধে কাঁধ মিলিয়ে বিজিবির সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছে সেই বিষয়টি আসলে তুলে ধরা হয়েছে। মোটামুটি এই ছিল আসলে দেশের সর্বাধিক পঠিত পত্রপত্রিকা যেগুলো রয়েছে সেই সর্বাধিক পঠিত পত্রপত্রিকার প্রধান শিরোনামগুলো, যেমনটি আসলে আমরা প্রতিনিয়তই আপনাদের জানানোর চেষ্টা করি। সেই জানানোর অংশ হিসেবে আমরা এই জায়গায় প্রধান শিরোনামগুলো আসলে আপনাদের জানালাম। তো দর্শক, এই ছিল আমার কাছে দেশের পত্রপত্রিকার শিরোনামগুলো। এই পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিক ইমন এবং তোয়া আফরোজ। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আলিফ জানাচ্ছিলেন দৈনিক পত্রপত্রিকার প্রধান শিরোনামগুলো। তো ওই যে আলিফ যে বিষয়টি বলছিল যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইস্যু কিন্তু বিভিন্ন পত্রিকার শিরোনাম হচ্ছে যে ইসরায়েল কিন্তু এই যে বাগড়া দিচ্ছে, মধ্যস্থতা যে চুক্তি হওয়ার কথা ছিল সেখানে একটা, আর সবার আগে কিন্তু মেক্সিকো চলে গেছে নকআউট পর্বে। এই ব্যাপারে বিশ্বকাপের এই যে ব্রাজিলের খবরটাও কিন্তু জানাচ্ছিলেন, আর প্রধানমন্ত্রী বেইজিং সফরে গিয়েছেন, সেখানে কিন্তু একটা ইম্প্যাক্টফুল কিছু পড়তে পারে এবং কূটনৈতিক সম্পর্কে কূটনৈতিক সম্পর্কে জোর দিবেন এই ব্যাপারে বলছিলেন। আর আরেকটি যে মিয়ানমার সীমান্তের কথাও কিন্তু আমরা একটু আগে বলছিলাম, তো মিয়ানমার সীমান্তের যে জেলেরা আছেন এবং অন্যান্যরা আছেন তারা কিন্তু এই যে মাদকের সাথে, আমরা মাঝে মাঝে কিন্তু নিউজ দেখি, তারা কিন্তু মাদকের সাথে বেশ খানিকটা জড়িয়ে পড়ে। সেই ধরনের একটা রিপোর্ট আমার কাছে আছে, চলুন দেখে আসি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর জেলেরা জড়িয়ে পড়ছে মাদক পাচারে। 10 থেকে 15,000 টাকার বিনিময়ে মাছ ধরার ট্রলারে দেশে ঢুকছে ইয়াবা। বৈরী আবহাওয়া ও গভীর সমুদ্র পথ ব্যবহার করছে পাচারকারীরা। গেল 2 বছরে 300 কোটি টাকার ইয়াবা সহ বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে কোস্টগার্ড। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। নাফ নদী, এপারে বাংলাদেশের টেকনাফ আর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর। এ পথ ধরেই দেশে ঢুকছে ইয়াবার বড় বড় চালান, যা টেকনাফ থেকে ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। গেল কয়েক মাস ধরে এ পথে টহল জোরদার করেছে কোস্টগার্ড। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় প্রতিদিনই বড় অভিযান পরিচালনা করছে বাহিনীটি, যার কারণে আটকে যাচ্ছে ইয়াবার বড় বড় চালান, গ্রেপ্তার হচ্ছে মাদক কারবারিরা। পাচারকারীরা কৌশল পাল্টেছেন, প্রলোভন দেখিয়ে জেলেদের ব্যবহার করছেন ইয়াবা কারবারিরা। লোভে পড়ে এসব মাদক পাচারে জড়িয়ে পড়ছেন জেলেরাও। জানালেন মাত্র 10 থেকে 15,000 টাকার বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে দেশে ঢুকছেন তারা। আর কোম্পানির মাল আর বাংলাদেশের মধ্যে আনি দেয়। আরেকবার গেছিলাম, ধরা একবার মা, দুবার গেছি, দুবার মা ধরা খাইছি। কম বেশি জেলেরা সবাই আনে। কোস্টগার্ড বলছে গেল 2 বছরে প্রায় 52 লাখ পিস ইয়াবা, প্রায় 1 কেজি ইয়াবা তৈরির সরঞ্জাম, 5 কেজি ক্রিস্টাল মেথ সহ
নানান ধরনের মাদক জব্দ করেছেন তারা। আটক করা হয়েছে প্রায় 250 জনকে। কিছু অসাধু চক্র এবং ব্যবসায়ী বিশেষ করে টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজার উপকূল এবং আশেপাশের চরাঞ্চল ব্যবহার করে ইয়াবা, ক্রিস্টাল মেথ সহ বিভিন্ন ধরনের মাদক দেশে পাচারের চেষ্টা করে থাকে। বৈরী আবহাওয়া, রাত ও গভীর সমুদ্র সীমা ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করছে পাচারকারীরা। যেহেতু এখানে আপনার যখন তখন সমুদ্র উত্তাল হতে পারে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সো এই সকল মোকাবেলার পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আধুনিক প্রযুক্তির সহায়তা আমাদেরকে নিতে হয়। বাংলাদেশ কোস্টগার্ড কৌশলগত পরিকল্পনা, প্রযুক্তি নির্ভর নজরদারি এবং সমন্বিত অভিযানের মাধ্যমে সমুদ্রপথে মাদক পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আসছে। নদী ও সাগর পথে মাদক পাচারের বিরুদ্ধে সতর্ক অবস্থানে বাংলাদেশ কোস্টগার্ড। নিবিড় সাহা, স্টার নিউজ, টেকনাফ, কক্সবাজার। আচ্ছা বলুন তো, একজন সংসদ সদস্য আর্থিক ও প্রাতিষ্ঠানিক কি সুবিধা পান? তাদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোই বা কেমন, বা সেখানে কি সুবিধা থাকে? এমন প্রশ্নের উত্তর খুঁজবো স্টার এক্সপ্লেইনারে। মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। নেম ভবনে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত ফ্ল্যাটে মাইক্রোওয়েভ ও পর্দা না থাকার বিষয়টি সংসদে তোলেন বিরোধী দলের এক এমপি। জানিয়ে সংসদে বিতর্কে জড়ান সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। জামাত এমপি ডিমান্ডস ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভস এন্ড কার্টেইনস। এটা আমাকে অনেক লজ্জা দেয়। আমার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে আসলে কি সুবিধা থাকে? রাজধানীর মানিক মেয়ে অ্যাভিনিউ ও নাখালপাড়ায় রয়েছে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত আবাসিক ফ্ল্যাট। 3 রুমের এসব ফ্ল্যাটে প্রয়োজনীয় আসবাবপত্র যেমন বেড, সোফা, ডাইনিং টেবিল, চেয়ার, আলমারি ও অন্যান্য ফার্নিচার রয়েছে। আছে রান্নাঘরের মৌলিক সুবিধাও। ফ্ল্যাটগুলোতে রয়েছে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ। নিরাপত্তার জন্য ভবন এলাকায় সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নিরাপত্তা কর্মী মোতায়েন থাকেন। আছে পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কর্মী। বর্তমান বিধান অনুযায়ী সংসদ সদস্যরা ক্রোকারেজ ও টয়লেট্রিজ বাবদ মাসিক 6,000 টাকা, লন্ড্রির জন্য 1,500 টাকা ও টেলিফোনের জন্য 7,800 টাকা পান। আবাসিক এসব সুবিধার বাইরে একজন সংসদ সদস্য আরও নানা আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা পেয়ে থাকেন। যেমন সম্মানী বাবদ মাসে 55,000 টাকা, নির্বাচনী এলাকা ভাতা 12,500 টাকা, আপ্যায়ন বাবদ 5,000 টাকা, অফিস ব্যয় 15,000 ও পরিবহনের জন্য 70,000। পরিবার সহ চিকিৎসার জন্য 10 লাখ টাকার বীমা সুবিধাও পেয়ে থাকে এমপিরা। সংসদ অধিবেশন, সংসদ কমিটির বৈঠকে অংশ নিতে বিমান, রেল বা জাহাজে সর্বোচ্চ শ্রেণীর ভিত্তিতে ভ্রমণ সুবিধা ভাতা পান সংসদ সদস্যরা। আর দেশের ভেতরে ভ্রমণের জন্য বছরে 1,20,000 টাকা অথবা সমপরিমাণ মূল্যের ট্রাভেল পাস পান তারা। দৈনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে উপস্থিতির ভিত্তিতে দৈনিক ভাতা ও যাতায়াত ভাতাও দেওয়া হয় একজন সংসদ সদস্যকে। একজন সংসদ সদস্যের সবচেয়ে আলোচিত সুবিধাগুলোর একটি হলো শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ। দায়িত্বকালীন সময়ে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানিতে কাস্টমস ডিউটি, ভ্যাট ও অন্যান্য শুল্ক ছাড় পান তারা। নির্দিষ্ট সময় পর একই সুবিধায় নতুন গাড়ি আমদানির সুযোগও রয়েছে। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেওয়ার ঘোষণা দিলে একই পথে হাঁটে সরকারি দলের সংসদ সদস্যরা। একসময়ের শান্তিপ্রিয় মানিকগঞ্জ পরিণত হয়েছে ভয় আর আতঙ্কের জেলায়। মাত্র 15 দিনের ব্যবধানে মানিকগঞ্জে ঘটেছে 6টিরও বেশি হত্যাকাণ্ড। আর গেল 2 মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 15 জন। তাছাড়া বিভিন্ন জেলায় অপমৃত্যু মামলা হয়েছে 31টি। এর মধ্যে রয়েছে আলোচিত হত্যাকাণ্ড ও গণপিটুনিতে নিহতের ঘটনাও। জেলা জুড়ে একের পর এক হত্যা, সহিংসতা আর মরদেহ উদ্ধারে জনমনে বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। এ কান্না এক সন্তান হারা মায়ের, এই কান্না স্বজন হারাদের। স্বজনরা জানান সারাদিন নিখোঁজের পর 16 এপ্রিল রাত 10টার দিকে সন্ধান মেলে ছোট্ট শিশু আতিকার নিথর দেহ। এ সময় কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে সদর উপজেলার বনপাড়িল গ্রামের চারপাশ। ছোট্ট শিশুর হাত পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ।
জড়িত সন্দেহে পিতা পুত্র সহ 3 জনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। ঘটনাস্থলেই নিহত হন 2 জন। গেল 30 মে মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে মা ও শিশু সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও পরে গলা টিপে হত্যার অভিযোগ ওঠে। অভিযুক্ত ইউসুফ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। 8 মে সিঙ্গাইরে চুরির অভিযোগে রাজীব নামে এক যুবককে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একদিন পরেই হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে খুন হন মা। মানিকগঞ্জ জেলা পুলিশের তথ্য বলছে 22 মে থেকে 8 জুন 18 দিনে জেলায় 6টির বেশি হত্যা ও সহিংসতার ঘটনা ঘটেছে। আর গেল 2 মাসে ঘটেছে 15টি হত্যাকাণ্ড। একই সময়ে বিভিন্ন থানায় অপমৃত্যুর মামলা হয়েছে 31টি। ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে 17টি। ধর্ষণ, খুন মানে সব বিষয়গুলো মিলিয়েই আমাদের নারীদের বাইরে বের হওয়াটা যেন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আজকাল। ইদানিং মাদক এবং শিশু গ্যাংয়ের যে দৌরাত্ম্য এগুলো অনেক বেড়ে গিয়েছে। এইরকম পরিস্থিতি কখনোই দেখিনি আমরা। এখন বর্তমান প্রেক্ষাপটে যেটা হইতেছে, যেটা মাইনে নেওয়ার মতো না। অভিযোগ শহর থেকে গ্রাম সবখানে আশঙ্কাজনক হারে বেড়েছে অপরাধ। দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা সচেতন নাগরিকদের। সেমিনার, সিম্পোজিয়াম, সভা এই অনুষ্ঠান যদি করা যায় এবং ছাত্রছাত্রী অভিভাবকদের সম্মিলিত সভা যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় অচিরেই মানিকগঞ্জ থেকে এই সমস্ত অবিচারগুলো, অনাচারগুলো দূরীভূত করা সম্ভব। কিশোর গ্যাংটা ঠেকাতে হলে প্রথমে বলছি সামাজিক প্রতিরোধ করতে হবে। এটা প্রত্যেকটা গার্জিয়ানের এখানে সচেতন হতে হবে। একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও বেশিরভাগ ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে অপরাধী। আপনাদেরকে এতটুকু দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি, উদ্বেগের কিছু নাই। যে ধরনের অপরাধগুলো হচ্ছে আমরা কিন্তু চেষ্টা করি আগে এগুলোকে প্রতিরোধ করার জন্য। প্রতিরোধ যদি আমরা না করতে পারি, পরবর্তীতে তারা যেন আইনের আওতায় আসে, আমরা এইটা নিয়ে আমরা যথেষ্ট সজাগ আছি এবং সচেষ্ট আছি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি মানিকগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ট্রাফিক কি আপডেট আছে এবং আবহাওয়া পরিস্থিতি কি, সবকিছু জানবো আমাদের সহকর্মী আলিফের কাছ থেকে। আলিফ, তো আপনাকে আরও একবার ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন, ঘড়ির কাঁটায় 8টা বেজে 4 মিনিট। এরই মধ্যে হয়তো যারা অফিসগামী যাত্রী রয়েছেন বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বা অনেকে হয়তো বের হয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে আসলে আবহাওয়ার পূর্বাভাসটি জেনে নিলে এবং সেই সঙ্গে কোথায় আসলে যানজট কেমন এবং রাস্তার সবশেষ অবস্থা কি সেগুলো জেনে নিয়ে নিজের দিনের পরিকল্পনাটি সাজালে অনেকাংশেই জীবনটি সহজ হয়ে যায়। আর আপনাদের সেই কাজকে সহজ করে দিতে আমাদের নিয়মিত আয়োজন, এবং সেই সঙ্গে আমি প্রথমেই দেখাতে চাই বিশ্বের বিভিন্ন দেশে এখন এই মুহূর্তে আবহাওয়া কেমন এবং বায়ুমান কেমন। সেই জায়গায় বায়ুমান নির্দেশক যে জরিপ সংস্থা, সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা IQAir, তাদের যে সূচক, সেই সূচক অনুযায়ী সাধারণত 0 থেকে 50 পর্যন্ত যদি বায়ু সূচকের মান থাকে সেই ক্ষেত্রে সেটিকে ভালো, এবং 51 থেকে 100-র মাঝে হলে সেটিকে আসলে মোটামুটি, এবং 100-র উপরে উঠে গেলে অস্বাস্থ্য বায়ু হিসেবে ধরে নেওয়া হয়। তো সেই জায়গায় বিশুদ্ধ বায়ুর তালিকায় অনেকদিন পর শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়ার 2টি শহর, ক্যানবেরা এবং মেলবোর্ন। যেমনটি আসলে তারা সাধারণত প্রথম 10-এর মধ্যে থাকে, এই পর্যায়ে এই আজকের দিনে তারা আসলে প্রথম 1 এবং 2 নম্বর স্থান দখল করে আছে। ক্যানবেরার বায়ুমান সূচকে ক্যানবেরার বায়ু 12 এবং মেলবোর্নের বায়ুমান সূচক হচ্ছে 14, যেমনটি আসলে খুবই ভালো এবং উন্নত মানের বায়ু। সেই সঙ্গে পর্তুগালের লিসবন, অস্ট্রেলিয়ার আরও একটি শহর সিডনি, আয়ারল্যান্ডের ডাবলিন, কানাডার মন্ট্রিল, এই শহরগুলো আসলে রয়েছে শীর্ষস্থানে, অর্থাৎ এই সমস্ত শহরের বায়ুমান বেশ ভালো। এই পর্যায়ে যদি আমরা বাংলাদেশের অবস্থান কোথায় কিংবা ঢাকার অবস্থান কোথায় সেটি জানাতে যাই, তবে সেই ক্ষেত্রে আসলে আমাদেরকে খুঁজতে হবে দূষিত বায়ুর তালিকা, এবং সেই দূষিত বায়ুর তালিকায় সাধারণত প্রথম 1 থেকে 20-এর মাঝেই ঢাকাকে খুঁজে পাওয়া যায়। যেমনটি আজকে ঢাকার অবস্থান হচ্ছে 16তে উঠে এসেছে আসলে, অর্থাৎ আরও খারাপ। যেমনটি ঢাকার বায়ুমান সূচকে সেটি হচ্ছে 86, অর্থাৎ এটি 50-এর উপরে 100-র মাঝে, যেমনটি আসলে বলা হয় মোটামুটি। তবে তারপরেও দেশের যে বায়ুমান, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের মাঝে ঢাকার বায়ুমান হচ্ছে 86-তে উঠে এসেছে, অর্থাৎ খুব একটা স্বাস্থ্যকর বায়ু ঢাকায় আছে সেটি বলা যায় না। এবং অন্যান্য যে দূষিত বায়ু শহরগুলো রয়েছে সেখানে যেমনটি আসলে হয়, ভারতের দিল্লি, ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে 1-এ, ভারতের দিল্লি রয়েছে 2-এ, পাকিস্তানের লাহোর, অর্থাৎ
এই সমস্ত দেশের বায়ুমান কিন্তু 170 অর্থাৎ 150-এরও উপরে চলে গেছে, অর্থাৎ যেমনটি আসলে বলা হয় যে বায়ুমান অত্যন্ত অস্বাস্থ্যকর বায়ু এবং যেটি ফুসফুস সহ নানা ধরনের শ্বাসযন্ত্রজনিত জটিলতা আসলে থাকে। এছাড়া আমরা যদি ঢাকার আবহাওয়া নিয়ে কথা বলতে চাই, এই মুহূর্তে ঢাকার আবহাওয়া নিয়ে যদি বলতে চাই সেক্ষেত্রে তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, যেটি আসলে অনুভূত হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ এই জায়গায় বায়ুর যে বায়ু প্রবাহ সেটি আসলে যেমনটি 26 কিলোমিটার প্রতি ঘন্টায় 26 কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হচ্ছে এবং বায়ুর মান যেমনটি দেখানো হয়েছে যেমনটি আসলে আমরা দেখাচ্ছিলাম বায়ুমান সূচকে, আইকিউ এয়ারের বায়ুমান সূচকে সেটি রয়েছে 86-তে, অর্থাৎ অবস্থান 16 বিশ্বের এবং বায়ুমান সূচক হচ্ছে 86। এ পর্যায়ে আমরা প্রতি ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস যদি দেখতে চাই, যেমনটি আসলে প্রথম দিকে দিনের প্রথম ভাগে বাতাসের আর্দ্রতাও বেশি 55%, 52%। দিন যত গড়াবে, বেলা যত গড়াবে আসলে আর্দ্রতা ধীরে ধীরে কমতে থাকবে এবং সেই সঙ্গে বৃষ্টির যে পূর্বাভাসটি রয়েছে, সকালে যে বৃষ্টির পূর্বাভাসটি রয়েছে সেটিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে রৌদ্র উজ্জ্বল একটি দিনের আসলে পূর্বাভাস চিন্তা করা যাচ্ছে। তো এই জায়গায় আমরা যদি ট্রাফিক নিয়ে একটু কথা বলতে চাই, প্রথমেই যেতে চাই ঢাকার প্রবেশ মুখ, দুইটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ এই জায়গায় গাবতলী আমিনবাজার রয়েছে এবং সেই গাবতলী আমিনবাজারে এরই মধ্যে কিন্তু কিছুটা যাত্রী চাপ কিংবা যানবাহনের চাপ বেড়েছে। তবে যেমনটি আসলে আশা করা হয়, যেহেতু আজকে সপ্তাহের একটি ছুটির দিন, সরকারি ছুটির দিন শনিবার, সেই জায়গায় আসলে যানবাহনের চাপ কিছুটা কম থাকার আশা করা হয় এবং সেই জায়গায় কিন্তু আসলে তেমনটি আসলে রয়েছে। যেমনটি আসলে যাত্রীর চাপ বা যানবাহনের চাপ দেখে আমরা অভ্যস্ত এই অঞ্চলে, এই আমিনবাজার, গাবতলী, টেকনিক্যাল এই জায়গাগুলোতে যেমন যাত্রী বা যানবাহনের চাপ আমরা দেখে থাকি, তেমনটি আজকে এখনও শুরু হয়নি। অর্থাৎ এখন পর্যন্ত শুরু হয়নি, এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো যানবাহনের চাপ বাড়তে পারে। সেই ক্ষেত্রে যারা এই অঞ্চলটি ব্যবহার করে যাতায়াত করবেন সেই ক্ষেত্রে কিছুটা সময় তখন হাতে নিয়ে বের হলে কিছুটা সুবিধা পাওয়া যাবে। এছাড়া যদি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার যাত্রাবাড়ির দিকে যেতে চাই, সেই জায়গায় আসলে দেখব কেমন রয়েছে। যাত্রাবাড়ির এই পাশে কিন্তু এরই মধ্যে বেশ যানবাহনের চাপ বেড়ে গেছে এবং অনেকাংশেই দেখা যাচ্ছে যানজট সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে যারা এই রাস্তাটি ব্যবহার করে চলাচল করবেন তাদেরকে আসলে বেশ কিছু সময় হাতে নিয়ে বের হতে হবে এবং বেশ সচেতনভাবে সময় পরিকল্পনা করতে হবে। এছাড়া যদি আমরা ঢাকার ভেতরের বেশ কিছু অঞ্চল দেখি, যেমনটি আসলে মতিঝিল রয়েছে, মতিঝিল আজকে সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে মতিঝিলে কিন্তু যানবাহনের চাপ একেবারেই নেই বললে চলে। সেই সঙ্গে রমনা পার্ক কিংবা বেইলি রোড, অর্থাৎ এই দিকটিতেও যেমনটি আসলে অফিস পাড়া যে অংশটিকে বলা হয় সে সমস্ত জায়গায় কিন্তু যাত্রীর চাপ তেমন নেই। একই সঙ্গে কারওয়ান বাজার এবং কাজী নজরুল ইসলাম এভিনিউ কিছুটা যানবাহনের চাপ রয়েছে। এছাড়া ঢাকার অন্যান্য অঞ্চলে এখন পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তেমন কিন্তু আসলে কোনো যানবাহনের চাপ কিংবা যানজট চোখে পড়ছে না। তো এই ছিল আসলে যানবাহন রাস্তার যে সর্বশেষ খবরাখবর, সেই সঙ্গে আবহাওয়ার খবরের সবশেষ। এ পর্যায়ে আমরা আবার মূল স্টুডিওতে ফেরত যেতে চাই, সেখানে আছেন সহকর্মী তোয়া আফরোজ। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আবহাওয়া এবং ট্রাফিক আপডেটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিফ। সুইস ব্যাংকে বাংলাদেশিদের বিপুল পরিমাণ আমানতের মূল উৎস খোঁজার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জুলাই অভ্যুত্থানের পর অস্থিরতার সুযোগ নিয়ে অর্থ পাচার হয়েছে, এখন এটি ফেরাতে কাজ করতে হবে বর্তমান সরকারকে। এ বিষয়ে আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। 2023 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছিল মাত্র 1,77,00,000 ফ্রা। তবে 2025 সাল শেষে তা নজিরবিহীন লাফ দিয়ে 83,41,00,000 ফ্রাতে ঠেকেছে। টাকার অঙ্কে এই জমার পরিমাণ দাঁড়িয়েছে 12,700 কোটি টাকার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি রপ্তানিতে পণ্যের প্রকৃত দামের চেয়ে বেশি বা কম মূল্যে দেখানোর মতো বাণিজ্যিক কারসাজির মাধ্যমেই সবচেয়ে বেশি টাকা বাইরে গেছে। মূলত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন ও শাসন ব্যবস্থার পালাবদলের অস্থিরতাতেই হঠাৎ এই বিপুল পরিমাণ পুঁজি বিদেশে গেছে। রেজিম চেঞ্জ হয়েছে, আগে রেজিমে যারা নাকি অবৈধ টাকা পয়সা উপার্জন করেছে, যারা নাকি পাচারকারী, তারা তো ডেফিনেটলি এগুলো পাচার করে দেওয়ার জন্য সচেষ্ট থাকবেই। সেটা একটা বড় কারণ হতে পারে। বাংলাদেশে মানি লন্ডারিংয়ের সবচেয়ে বড় সোর্স হচ্ছে আপনার ট্রেড বেস মানি লন্ডারিং, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, এর মাধ্যমে সবচেয়ে বেশি টাকা পাচার হয়। তবে সুইস ব্যাংকে জমার 98% বাণিজ্যিক ব্যাংকগুলোর। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, আতঙ্কিত না হয়ে এই টাকার মূল উৎস খতিয়ে দেখা জরুরি। সরকারের প্রথমে এটা জানতে হবে যে এইগুলো যে গিয়েছে, এগুলোর সোর্সগুলো কি, এগুলো কি সত্যিকার অর্থে ইলিগেল সোর্স থেকে গিয়েছে নাকি লিগেল টাকা পয়সা হইতে পারে, তাই না? তো সুতরাং এইটা সরকার আগে জানতে হবে। কিন্তু সরকারের তো সেই ধরনের নেটওয়ার্ক আছে বলে আমার মনে হয় না, বা সেই ধরনের
মানে প্রভাব প্রতিপত্তি খাটাতে পারবে বলেও আমার মনে হয় না। অর্থনীতিবিদরা বলছেন, রেকর্ড মূল্যস্ফীতির বাজারে দেশের পুঁজি বাইরে চলে যাওয়া বা আটকে থাকা সাধারণ মানুষের ওপর চাপ আরো বাড়াবে। সুইস ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের সাথে বিশেষ করে যে একটা চুক্তি করা, এবং এই ভারত করেছে, এবং ভারত করার কারণে কিন্তু ওই টাকাটা অবৈধ না বৈধ সেটা কিন্তু ট্রেস করা যায়। সুতরাং বাংলাদেশের দিক থেকেও এরকম যদি চুক্তি করা যায়, তাহলে তখন আসলে ট্রেস করা যাবে যে কারা কারা এই অর্থটা নিয়ে গেলেন এবং সেটা বৈধ না অবৈধ। এসব অর্থ দেশে ফিরিয়ে আনা নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন এই অর্থনীতিবিদ। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার উন্নয়নের বেসরকারি বিনিয়োগ হাব গড়ে তোলার কথা বলা হয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থায়নের জন্য বেশ কিছু উন্নয়নের কথা বলা হলেও ভালো কোম্পানি তালিকাভুক্তিতে নেওয়া হয়নি কর ছাড়ের উদ্যোগ। তাই কাঠামোগত উন্নয়নে বাজারের গতি বাড়লেও কর ছাড়ের মতো কিছু সিদ্ধান্ত দরকার ছিল বলে মত বিশেষজ্ঞদের। অপরদিকে যেসব উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে সেগুলো গত কয়েক বছর ধরে কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বাস্তবায়ন হচ্ছে না বলে জানান বিশ্লেষকরা। তাই শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিকল্পনা কার্যকর করার পরামর্শ তাদের। আতাউর নিয়ন এ ব্যাপারে রিপোর্ট করেছেন। নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে বেসরকারি বিনিয়োগ হাব গড়ে তোলার কথা বলা হয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন করা হবে। এছাড়া কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড, সুকুক এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ উপকরণের উন্নয়নও চলমান আছে। সম্ভাবনাময় কোম্পানিগুলোর তালিকাভুক্ত হওয়া সহজ করতে জটিলতা কমিয়ে এনে সময় কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বাজারের লেনদেন প্রক্রিয়া আরও দ্রুত করার উদ্যোগ নেওয়ার অংশ হিসেবে শেয়ার দিনে কিনে দিনে বিক্রির ব্যবস্থা করা হবে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ও শেয়ার বিক্রির অর্থ দিনেরটা দিনেই তুলে নেওয়ার ব্যবস্থা করা হবে। এসব উদ্যোগ বাজারের গতি বাড়াবে বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে এর সঙ্গে কর ছাড়ের মতো কিছু সিদ্ধান্ত দরকার ছিল বলে মত তাদের। এখন 5% ডিফারেন্স আছে, এটার উপরে সরকার কোনো কিছু করেন নাই, যেভাবে আছে এভাবেই রেখে দিয়েছেন। সো উনাদের বক্তব্য হলো যে 10% দিলেও খুব বেশি যে লিস্টিং হয় কথাটা এরকমও না, উনাদের বক্তব্য। সো আমার কাছে যেটা মনে হয় যে ওইটার চেয়ে পলিসিগতভাবে যদি কোনো চেঞ্জ আনা যায়, যাতে করে একজন ইস্যুয়ার সে উদ্বুদ্ধ হয় পলিসির মাধ্যমে, তাহলে কিন্তু জিনিসগুলো সহজ হবে। বিশ্লেষকরা বলছেন, নতুন বাজেটে যেসব উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে সেগুলো গত কয়েক বছর ধরেই চলমান। কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বাস্তবায়ন হচ্ছে না। তাই শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিকল্পনা কার্যকর করার পরামর্শ তাদের। ডিএসসির যারা আছে তাদের সদিচ্ছা, যারা এখানে বার্গেনিং গ্রুপ আছে তাদের সদিচ্ছা, কারণ দে আর ইনডাইরেক্টলি এগুলোকে তারা ঝুলিয়ে রাখছে। সো বাংলাদেশের কোনোদিনই পরিবর্তন হবে না যদি কাজ বোঝে, জানে কোথায় কি করতে হবে, সেই ব্যাপারে যদি এক্সপার্টাইজ না থাকে, ওই চেক অ্যান্ড ব্যালেন্স করে আপনি এই গ্রুপের কাছ থেকে একটু ইন্টারেস্ট নিয়ে ওই গ্রুপের কাছ থেকে ইন্টারেস্ট নিয়ে সবাইকে রাজি খুশি রেখে গুড গভর্নেন্সও মেকশিওর হবে না, বাজারও ঠিক হবে না। আপনাকে বাজার ঠিক করতে হলে জানা, বোঝা, বাস্তবায়ন করার মতো ম্যান্ডেট এবং বাস্তবায়ন করার মতো নলেজ, বাস্তবায়ন করার মতো কারো দিকে আমি তাকাবো না, বাজারকে ঠিক রাখতে চাই, আন্তর্জাতিক মান নিতে চাই, এই ধরনের লোক লাগবে। বিশ্লেষকদের মতে পুঁজিবাজারের মূল সংকট চাহিদা অনুযায়ী মানসম্পন্ন কোম্পানির শেয়ারের ঘাটতি ও অনিয়ম ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া। সরকারকে এই দিকে বেশি নজর দিতে হবে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। আবারও ফুটবল বিশ্বকাপ উন্মাদনার খবর। ব্রাজিল হাইতি ম্যাচ ঘিরে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন নেমে এসেছে এক টুকরো ফিলাডেলফিয়া। টিএসসিতে ভিড় করেছেন হাজার হাজার দর্শক। সে খবর জানাতে আমরা সরাসরি চলে যাব সহকর্মী মাহবুব রিমনের কাছে। রিমন, আসলে যেমনটি আমরা এর আগেও দেখছিলাম, ব্রাজিল হাইতি ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসলে বিভিন্ন বয়সের সমর্থক, ব্রাজিল সমর্থক যারা আছেন তারা আসলে জড়ো হয়েছেন এবং অনেকগুলো গোলও হয়েছে। 3-0 গোলে ব্রাজিল এগিয়ে আছে। সবকিছু মিলে আসলে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস এবং উন্মাদনার খবর আমাদের জানাবেন। নিশ্চয়ই আসলে এখানে প্রচুর শব্দ, এতটা শব্দ, আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি, তবে এটুকু বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই দর্শকদের উচ্ছ্বাসের কথা জানতে চেয়েছেন। নিশ্চয়ই আমার পেছনে দেখলেই বুঝতে পারবেন যে মনে হচ্ছে যে একখণ্ড যেখানে খেলা হচ্ছে সে ফিলাডেলফিয়া নয়, যেন ঢাকায় যেন একখণ্ড ফিলাডেলফিয়া। এবং
ফিলাডেলফিয়ার সঙ্গে ঢাকার দূরত্ব প্রায় 13,000 কিলোমিটার, তবে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে চত্বর কিন্তু দখল নিয়েছে সেলেসাও ভক্তরা। যদিও প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে তাদের পারফরমেন্সটা ঠিক ততটা মানানসরূপ নয়, তবে ওই যে প্রথমার্ধে 3-0 গোলের লিডের পরে কিন্তু সুপার সাব এনরিক একটা গোল করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে সেই গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এখন পর্যন্ত মাস্টারম্যান কার্লো অ্যানচেলোত্তি কিন্তু 3টা সাবস্টিটিউট এনেছেন দ্বিতীয়ার্ধে। সব কিছু মিলিয়ে আসলে ব্রাজিল ম্যাচে রয়েছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলটাই হচ্ছে না, অর্থাৎ হালি গোলের যে স্বপ্নটা হচ্ছে না। তবে দর্শকদের যদি কথা বলে, নিশ্চয়ই ফ্রেমে দেখতে পাচ্ছেন স্থানীয়দের দর্শকরা ইনসেন, পুরো একেবারে টিএসসি যেন হলুদময়, এবং পুরো টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দখল নিয়েছে হলুদ সমর্থকরা, এবং তারা ব্রাজিল ব্রাজিল সাম্বা সাম্বা বলে পুরো একেবারে চত্বর কাঁপাচ্ছে। এবং শুধুমাত্র গোলই নয়, প্রতিটা আক্রমণ নিয়েও তারা ব্রাজিল দলকে সমর্থন দিচ্ছেন, এবং তারা বলছেন যে মরক্কোর বিপক্ষে ম্যাচটা আসলে ব্রাজিল যেহেতু হতাশায় ডুবিয়েছে, জিততে পারেনি, যদিও র্যাঙ্কিংয়ের 6 এবং 7-এর লড়াই ছিল, খুবই হাড্ডাহাড্ডি লড়াই ছিল, তবে এই ম্যাচে ইতোমধ্যে 3-0 ব্যবধানে এগিয়ে আছে। তারা বলছেন যে এই ম্যাচে যে কনফিডেন্স, সে কনফিডেন্স তারা পরবর্তী যে ম্যাচটা রয়েছে স্কটল্যান্ডের সঙ্গে, সেই ম্যাচটা কাজে লাগাতে চায়। দেখতেই পাচ্ছেন দর্শকদের মাথায় হাত, নিশ্চয়ই ব্রাজিল আরও একটা আক্রমণ করেছিল। প্রতিটা মুহূর্তে কিন্তু এমন দৃশ্য স্টার নিউজের যে ক্যামেরা, সে ক্যামেরায় ধরা পড়ছে, এবং ব্রাজিলের সমর্থকরা কিন্তু অন্য লেভেলের। জানেন যে আর্জেন্টিনা তাদের নিজেদের ম্যাচটা মেসির হ্যাটট্রিকে 3-0 ব্যবধানে আলজেরিয়াকে হারানোর পরে ব্রাজিলের সমর্থকরা কিছুটা চাপে ছিল। অন্তত আজকের এই জয় তো আসলে হবেই, সেটা সময়ের ব্যবধান মাত্র, কত ব্যবধানে জয় হয়, সেটা কি 3-0 নাকি আরও ব্যবধানটা বাড়ে, সেটা দেখার বিষয়। তবে বলছেন যে টনিক একটা মোমেন্টাম দরকার ছিল, ফ্যানরা বলছেন সেই মোমেন্টামটা তারা পেয়ে গেছেন। এবং এখানে যে ফ্যানদের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এদের সবাই কিন্তু একেবারে মোটামুটি মধ্যরাত থেকে এখানে জড়ো হয়েছে, এবং জড়ো হয়ে তারা ব্রাজিলের সমর্থন করছেন, এবং তারা বলছেন যে জয় নিয়েই তারা বাসায় যাবেন, জয় নিয়েই তারা ঘুমাতে যাবেন, তবে সেটা যত বড় ব্যবধানে হয়। একটা বিষয় একটু বলে রাখতে চাই যে ব্রাজিল দল গেল 24 বছর ধরে তারা বিশ্বকাপ জেতেনি, এ প্রজন্মের অনেক বড় একটা অংশই জানে না বিশ্বকাপের স্বাদ। তার উপর আবার গেল বছর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, তাদের সবচেয়ে বড় রাইভেল, যে কারণে এবার বলছেন যেহেতু মার্কিন মুলুকে খেলা, যদিও শুধু মার্কিন মুলুক নয়, খেলা একই সঙ্গে 3টা ভেন্যুতে, যেহেতু খুব একটা কালচারের সঙ্গে খুব একটা দূর নয়, আবহাওয়া সব কিছুই লাতিন অঞ্চলের সঙ্গে কনকেকেফ অঞ্চল অর্থাৎ কনমেবল এবং কনকেকেফ অঞ্চলের মধ্যে সব অনেকটাই মিল রয়েছে, এবং যে কারণে ব্রাজিল 1994 সালে তারা যেবার বিশ্বকাপ জিতেছিল, সেটাও কিন্তু এই মার্কিন মুলুকে জিতেছিল। তারা ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায়, এবং কার্লো অ্যানচেলোত্তির ওপর তারা ভরসাটা রাখতে চায়। ডন কার্লো রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব শিরোপা তিনি জিতেছেন, রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন, এবং প্রথম নন ব্রাজিলিয়ান কোনো কোচ যিনি কিনা ব্রাজিলের কোচের দায়িত্ব পালন করছেন, ইতালির এই মাস্টার মাইন্ড। এবং তারা বলছেন যে তারা কার্লোর উপর ভরসা রাখতে চান, এবং প্রতিটা মুহূর্তে, আর হয়তো কিছুটা সময় খেলা রয়েছে অতিরিক্ত সময় বাদ দিলে, এবং পুরোটা সময় তারা এখানে থাকতে চান। এবং এরপরে তারা যেটা বলছেন যে এখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ চত্বরে যেতে চান। আপনি জানেন যে বস্টিন হলেও বড় পর্দার খেলা দেখার ব্যবস্থা রয়েছে, পুরো একেবারে জনসমাগম, এই যে জনসমুদ্র পুরোটা এক হয়ে তারা এই জয়টা সেলিব্রেট করতে চান, এবং স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের পরবর্তী শেষ যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচের আগে অন্তত একটা টনিক নিয়ে যেতে চান। শুধুমাত্র যে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিলের সমর্থক তাই কিন্তু না, এখানে প্রচুর পরিমাণে আর্জেন্টিনার সমর্থকরা রয়েছেন, এবং যে রাইভেলিটি, এই যে সমর্থকরা দেখতে পাচ্ছেন, দারুণ একটা স্টেজ দিয়েছে সমর্থকরা। ওই যে বলছিলাম যে প্রতিটা মুহূর্তে তারা কিন্তু দলের জন্য চিয়ার আপ করেছেন, এবং কোথায় ব্রাজিল কোথায় বাংলাদেশ, মধ্যখানে 1000 কিলোমিটারের দূরত্ব, কিন্তু ভালোবাসার কাছে সব দূরত্বই যেন নস্যি, এবং এই ভালোবাসা যেন দুটো দেশ, দুটো আলাদা সংস্কৃতি হলেও কিন্তু এক করেছে, এবং বিশ্ব গণমাধ্যমের কল্যাণে কিন্তু সে খবর ব্রাজিলরাও জানেন। যেমন আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে তাদের ভক্তদের নিয়ে উচ্ছ্বাসের খবর প্রচার হয়েছে, একই পাশাপাশি আজকে আমরা কিন্তু বেশ কিছু ভিন দেশের গণমাধ্যম এবং কর্মীদের এখানে দেখেছি। অর্থাৎ এই খবর কিন্তু সেই আধুনিক অর্থাৎ ইন্টারনেটের যুগে একেবারে সারা পৃথিবী যখন হাতের মুঠোয়, বাংলাদেশের যে ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের খবর, সেই উচ্ছ্বাসের খবরও কিন্তু সেখানে আমরা লাইভে রয়েছে, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। লাইভে রয়েছে, এখন পর্যন্ত ব্রাজিল ফার্স্ট হাফে 3টা গোল দিয়েছে, সেকেন্ড হাফের পারফরমেন্সটা আসলে কেমন? সেকেন্ড হাফ পারফরমেন্সটা আরো ভালো হওয়ার আশা করি, সেকেন্ডে আমরা আরো 4টা গোল দেব। সেকেন্ড হাফ তো অলরেডি শেষ, হয়তো 4 গোল হবে না, যে 4 গোল হবে না তো হওয়ার আশঙ্কাটা বেশি, উত্তেজনা হতে টান উত্তেজনা, আক্রমণ করতেছে অনেকগুলো। এই ভক্ত আসলে প্রত্যাশা করছেন যে ব্রাজিল অন্তত আরও একটা গোল দেবে, এবং যে হালি গোলের ব্যবধান
সে হানি গোলের ব্যবধান কিন্তু তারা পূরণ করবে। আমরা লাইভে রয়েছি টেলিভিশনে, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। এবং নিশ্চয়ই আমরা যেটা বলছিলাম যে সমর্থকরা বলছেন যে তারা আসলে দারুণ কিছুর উপলক্ষের একটা আর মাত্র কিছুটা সময় খেলা রয়েছে এবং সেই খেলা শেষে অতিরিক্ত সময়ের খেলা হয়তো বা আর 30 সেকেন্ডের মতো খেলা রয়েছে এবং এই 30 সেকেন্ডের পরই আসলে খেলার ফলাফল নির্ধারণ হবে। যদিও খেলার ফলাফল ইতোমধ্যে নির্ধারণ হয়ে গেছে, সেটা আর একটা গোল হয় কিনা, যদিও এই মুহূর্তে আসলে আক্রমণে ব্রাজিল না হাইতি। আমরা একটু কথা বলছি, আমরা লাইভে রয়েছি। ব্রাজিলের পারফরমেন্সটা প্রথমার্ধে 3টা গোল দিল, দ্বিতীয়ার্ধে একটু কি খাপছাড়া মনে হচ্ছে? দ্বিতীয় হার্ভে আসলে এখানে মানে গোল যেহেতু 3টা দেওয়া হয়েছে, ম্যাচ তো শিওর, পয়েন্ট তো 3 পয়েন্ট তো আমরা শিওর পাইতেছি। সো মানে ডিফেন্স করে গোল ব্যবধান মানে গোল যাতে না খাই, ক্লিন শিট যাতে ধরে রাখা যায় সেই ব্যবস্থা করতেছে আসলে মানে ডিফেন্সিভ খেলতেছে। আর এটাকে তো যাচ্ছে, গোল তো হচ্ছে, যেহেতু অফসাইডের কারণে বাদ হচ্ছে, তো কিছু করার নেই। ম্যাথিউস কুইনার খেলা কেমন দেখলেন? অ্যাটলিস্ট বেটার দেন মানে অ্যাটলিস্ট বেটার দেন মোরক্কোর সাথে থিয়াগোর থেকে বেটার। মনে করেন যে বলতে গেলে থিয়াগোর ক্যারিয়ার খেয়ে দিছে, থিয়াগোর ক্যারিয়ার শেষ। ম্যাথিউস কুইনার দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু খেলা শেষ হয়ে গেছে এবং ব্রাজিল দল পাক্কা 3টা পয়েন্ট পেয়েছে এবং 3 পয়েন্টের ফলে এবারের বিশ্বকাপে ব্রাজিল প্রথমবারের মতো জয় পেল এবং পুরো 3টা পয়েন্ট। এবং যেহেতু ব্রাজিল কিন্তু 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে উঠে গেল এবং দেখতেই পাচ্ছেন আসলে যে জনসমুদ্রের কথা বলছিলাম, সেই জনসমুদ্রের কথা বলতে চাই। কেমন দেখলেন লিভারপুলের প্লেয়ার? আপনি লিভারপুলের সমর্থক, ম্যাথিউস কুইনা জোড়া গোল। জি লিভারপুলে খেলে কুইনা, সে জোড়া গোল। লিভারপুলের এলিসন বেকার ইভেন কেমন দেখলেন আসলে? অসাধারণ খেলেছে, অসাধারণ সেভ দিয়েছে এলিসন বেকার। আমরা 6টা গোল এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেকেন্ড হাফে 7টা গোল কেন না? 7টায় আমাদের ট্রমা আছে তো এই জন্য 6টা হলে 7 আবার বলতে পারবে না। এখন কাউন্টার অ্যাটাক 3 পিস। নিশ্চয়ই আসলে দর্শক বলছিলেন যে নো মোর 7 আপ 3 পিস। আমরা লাইভে রয়েছি, কেমন আসলে 3 পিস? আরে ভাই একটা জিনিস বারবার ভুলতে চাই কিন্তু ভুলতে পারি না। 3 পিস আমার বারবার মনে করিয়ে দিচ্ছে 3 পিস। এটাই হলো সেলেসাওদের সেই চাম্বা ডান্স। আমরা আসলে আমরা ছোট থেকে ব্রাজিলের খেলা দেখে আসছি এবং তাদের যে শৈল্পিক জাদুঘর যে খেলা এখন পর্যন্ত তারা কিন্তু সেটাই বজায় রেখেছেন। ধন্যবাদ। সেলিব্রেশন কেমন হবে 3-0 গোলের জয়? অনেক আশা ছিল আমরা 7টা দিতে পারি না নেক্সটে, যেহেতু 7টা দিতে চান প্রতিপক্ষ। মানে এবার তো নেইমার ছাড়াই 3টা হয়েছে, নেইমার থাকলে তো 7টা কনফার্ম, ঠিক আছে। তবে ইনশাআল্লাহ আশাবাদী নেক্সট টাইমে দিয়ে দিব। জি অনেক ধন্যবাদ। বলছিলেন যে এবং আমরা একটু চিয়ার আপ দর্শকদের আমরা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে দর্শকদের সেই চিয়ার আপ দেখাতে চাই এবং পাশাপাশি ব্রাজিলের সমর্থকদের যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনটাও আপনাদেরকে দেখাতে চাই। ব্রাজিল ভক্তরা ভালো সেনসিটিভ টুথপেস্ট আছে নাকি? ওষুধ কিনেন কোন? ভাই ওইদিকে যাবো, ওইদিকে মানুষ ফাঁকা হয়ে গেছে। তারা রাঙাচ্ছেন এবং তারা বলছেন যে ব্রাজিলের যে সাম্বার যে ছন্দ যেহেতু তারা ফিরে পেয়েছে, নিশ্চয়ই পরবর্তী যে ম্যাচ স্কটল্যান্ডের সঙ্গে পরবর্তী ম্যাচ রয়েছে ইউরোপের দল, যারা কিনা 1-0 ব্যবধানে কিছুক্ষণ আগেই মরক্কোর সঙ্গে হেরেছিল, সেই আমরা একটু দর্শকদের চেহারা দেখতে পাচ্ছেন এবং আর্জেন্টিনার একজন ফ্যান যেন অজ্ঞান হয়ে গেছেন ব্রাজিলের পারফরমেন্স দেখে। আর্জেন্টিনার ফ্যান অজ্ঞান হয়ে গেছেন এবং তাকে রীতিমতো চ্যাংদোলা করে ব্রাজিলের ভক্তরা নিয়ে যাচ্ছে এবং কোথায় নিয়ে যাবে নিশ্চয়ই আসলে সেটাও দেখার বিষয়। তবে ব্রাজিলের সমর্থকরা এই মুহূর্তটাকে তারা রাঙাচ্ছেন, তারা মিছিল করছেন এবং এই মুহূর্তটাকে তারা বলছেন অনন্য সাধারণ, কারণ এবারের বিশ্বকাপে ব্রাজিল প্রথমবারের মতো জয় পেল। প্রথম ম্যাচে আসলে বলতেই পারেন আপনি তুলনামূলক কিছুটা সহজ প্রতিপক্ষ, তবে এবারের বিশ্বকাপে কিন্তু সহজ প্রতিপক্ষ বলে কিছু না। আমরা লাইভে রয়েছি, একটু কথা বলতে চাই। ফার্স্ট হাফে 3, সেকেন্ড হাফে 0। আসলে ব্রাজিলের প্ল্যানটা হইলো যে প্রথমে অ্যাটাক করবে আর সেকেন্ড হাফে ডিফেন্ড করবে, কারণ এখানে এত ফালতু একটা দলের সাথে শুধু এত স্ট্রেংথ লাগায় আর শক্তি খরচের কোনো দরকার নেই। শক্তি খরচা করার দরকার না, আর ইনজুরিটা মেইন। ইনজুর্ড হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি কার্লোস অ্যাঞ্চেলটি সবসময় পরিকল্পনা নিয়ে খেলে। রিয়াল মাদ্রিদকে সবসময় ইউসিএল জিতাইছে, অনেক বড় বড় দলকে জিতাইছে, ব্রাজিলকে এবার ওয়ার্ল্ড কাপ জিতাবে, আমরা আশাবাদী। সেই দর্শক বলছেন আশাবাদী। আমরা ফ্যানদের আসলে বিভিন্ন চেয়ার আপ দেখতে পাচ্ছি, পাশাপাশি 7 আপকেও দেখতে পাচ্ছি। আর্জেন্টিনার এক ফ্যান একটা 7 আপ নিয়ে এসেছিল এখানে এবং আমরা 7 আপের পেছনে একটা গান আছে, বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ। জার্মানি করা যায় না, কিন্তু আজকে যেহেতু অনেক ভালো খেলেছে আমি বলতে পারি উইশ করতেছি যে হবে। নেইমারকে কতটা মিস করেছেন?
হ্যাঁ নেইমারকে তো মিস করতেছি, সে তো এবার ইনজুরি এজন্য খেলতে পারতেছে না। হ্যাঁ মিস করছি নেইমারকে। তুমি কেমন উপভোগ করেছো খেলা? খুব ভালো। কেমন লেগেছে? কার খেলা ভালো লেগেছে? ব্রাজিলের। নেইমারকে মিস করেছো? হ্যাঁ। এই মুহূর্তে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পায়রা চত্বর আছে, সে পায়রা চত্বরটা কিছুটা ফাঁকা। তবে এই মুহূর্তে ব্রাজিলের যে ফ্যানরা রয়েছে, সেই ফ্যানরা কিন্তু এই মুহূর্তটাকে সেলফির মাধ্যমে, নানা মাধ্যমে কিন্তু এই মুহূর্তটাকে রাঙাচ্ছে। আমরা কথা বলতে চাই, আমরা লাইভে রয়েছি, একটু কথা বলতে চাই, লাইভে রয়েছি। নিশ্চয়ই এই দর্শক আসলে কথা বলতে রাজি নন, তবে তিনি এই মুহূর্তটা যে মুহূর্তটা এনজয় করছে সেটা বলাই ভালো। একটু কেমন দেখলেন ব্রাজিলের? পুরা অস্থির অস্থির পুরা। মনে রাখবেন সফলতার আগে প্রথমে হুচট খেয়ে বের বাজিল সেম মুবারকের সাথে প্রথম ই করছে। সফলতা আমগো নিশ্চিত, সর্বদা আমগো নিশ্চিত পেয়েছি আবারও। কি মনে হচ্ছে এই খেলা দিয়ে ব্রাজিল হেক্সা মিশন কমপ্লিট করতে পারবে? হ্যাঁ আশা করা যায়। অনেক ভালো খেলেছে আজকে। দ্বিতীয়ার্ধে তো কোনো গোল দিতে পারলো না, এটার জন্য খারাপ লাগছে কিনা? না আসলে এটার জন্য খারাপ লাগতেছে না। মানে হাইতি তো তুলনামূলক খারাপ, মানে দুর্বল দল, তাদের বিপক্ষে আরো বেশি গোল করতে পারতো কিনা ব্রাজিল? আরো বেশি গোল করতে পারতো, কিন্তু যতটুকু গোল করেছে ততটুকুতে আমরা অনেক বেশি খুশি। আমাদের অনেক বেশি দরকার হয় না, খুশি। নেইমারকে মিস করেছেন কিনা? অনেক বেশি। নেইমারকে তো আমি মানে প্রতিটা ম্যাচেই, গত ম্যাচেও আমি নেইমারকে অনেক বেশি মিস করেছি। হি ইজ টু গুড। খেলে মাত্র যদি ব্রাজিলে ওরকম খেলা হইতো তাহলে অস্থির হইতো, কিন্তু কি হয়েছে ব্রাজিলে আসে এবার স্বাভাবিক। ব্রাজিলে যতগুলো প্লেয়ার আছে সবগুলো সেম, মানে ক্লাবে খেলে কিন্তু জাতীয় দলে আসছে ডাউন। ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এখানে কথা বলছিলাম আসলে ব্রাজিলের সমর্থকদের সঙ্গে, আরও কিছু ব্রাজিলের সমর্থকদের সঙ্গে আমরা কথা বলতে চাই এবং নিশ্চয়ই তাদেরকেও আসলে জানাতে চাই। আমরা লাইভে রয়েছি, কেমন দেখলেন আসলে? আপনার জন্য স্পেশাল কিনা প্রথম ম্যাচের জন্য? তো অবশ্যই স্পেশাল, যে এবার বিশ্বকাপ 2026-এ সেলেসাওরা তাদের সেকেন্ড ম্যাচে বিজয় লাভের মাধ্যমে যে যাত্রা শুরু করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস এটি ফাইনাল ম্যাচে কাপ ছিনিয়ে মাধ্যমে মিশন হেক্সা কমপ্লিটের মাধ্যমে আমরা শেষ করব। একটা প্রশ্ন একটু করতে চাই, আজকে ব্রাজিলের খেলা কিন্তু আমরা দেখছি প্রচুর পরিমাণে আর্জেন্টিনার সমর্থক। আপনার কি প্রশ্ন, তারা কি ওরা এসেছিল আমাদের বিজয় বা বিজয় না দেখে পরাজয় দেখতে? ওরা মন খারাপ করে বাড়ি যাচ্ছে এবং আমি তাদেরকে বলবো আপনারা ব্রাজিলের খেলায় বারংবার আসবেন এবং মন খারাপ করে বাড়ি যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। এই দর্শক বলছিলেন যে ব্রাজিলের এবং তিনি আর্জেন্টিনান ফ্যানদের জন্য সমবেদনা জানাচ্ছেন। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু এই পায়রা চত্বর ব্রাজিলের সমর্থকরা ছাড়েননি, তারা দখলে নিয়েছেন পুরো পায়রা চত্বরটা এবং উৎসব করছেন। আমরা ওখান থেকে চিয়ার আপের শব্দ শুনতে পাচ্ছি পেছনে। তবে সব কিছু মিলিয়ে যে অনন্য সাধারণ একটা মুহূর্ত, 3-0 গোলে ব্যবধানের জয়, দুটি গোল করেছে, আসলে 3টি গোলই প্রথমার্ধে এসেছে এবং দ্বিতীয়ার্ধেও কিন্তু সুপার সাব এনরিকে একটা গোল দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অফসাইডের গেরোয় কিন্তু সেই গোলটা বাতিল হয়ে যায় এবং প্রথমার্ধে আমরা দেখেছি আরও একটা গোল ব্রাজিলের বাতিল হয়ে গিয়েছিল। সব কিছু মিলিয়ে অপেক্ষাকৃত দুর্বল হাইতি এবং এখন পর্যন্ত হাইতির সঙ্গে যে 4বার, অর্থাৎ এই ম্যাচ সহ 4বার ব্রাজিল এবং হাইতি মুখোমুখি হয়েছে, সেখানে কিন্তু 20 গোল দিয়েছে ব্রাজিল হাইতির জালে। সবশেষ ম্যাচটাও কিন্তু 7-1 ব্যবধানে ব্রাজিল জিতেছিল। সব কিছু মিলিয়ে ব্রাজিলের ফ্যানরা বলছেন শুরু হলো, এ তো কেবল শুরু। আমরা একটু কথা বলতে চাই, আমরা লাইভে রয়েছি, একটু কথা বলতে চাই। কেমন দেখলেন ব্রাজিলের? ভালো, অনেক ভালো লেগেছে। রাতে ঘুম হয়েছিল টেনশনে যদি কিছু হয়? টেনশনেও না, আসলে ঘুমাইনি, এমনিতেই ম্যাচ দেখবো এই জন্য ঘুম হয়নি, বাট টেনশনে না, জানতাম যে জিতবো। নেক্সট ম্যাচ স্কটল্যান্ডের সঙ্গে, ইউরোপের প্রতিপক্ষ, নিশ্চয়ই একটা টাফ ম্যাচ হবে। হ্যাঁ টাফ হবে আশা করছি, কিন্তু ব্রাজিল জিতবে সেটাও আশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক বলছিলেন যে টেনশনে ঘুম হয়নি, খুব স্বাভাবিকভাবে যদি পা হরকায় অন্তত এই গ্রুপের যে সমীকরণ, সেই সমীকরণ এখানে আর্জেন্টিনারও আসলে কিছু ফ্যানরা রয়েছেন। বলছিলাম যে এই গ্রুপের যে সমীকরণ, সেই সমীকরণে যদি পা হরকায়, যদি পয়েন্ট খোয়ায় ব্রাজিল, তাহলেই কিন্তু বিপদ। এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা একটু লাইভে রয়েছি, একটু কথা বলতে চাই। কেমন দেখলেন ব্রাজিলের খেলা? এই মাঠে এসে প্রথম উপভোগ করলাম, আর জিততে দেখে আরো বেশি আনন্দ। মনে হচ্ছিল কিনা যে এটাই আসলে ব্রাজিল কিনা? হ্যাঁ এটাই ব্রাজিল। আমরা দোয়া করছি আরো ভালো ভালো প্লেয়ার আমাদের টিমে আসবে, তখন আরো ভালো কিছু আশা করা যায়। নেক্সট ম্যাচে সবকিছু ঠিক থাকলে হয়তো নেইমার কামব্যাক করবে। নেইমারের কাছে কি? নেইমারের কাছে প্রত্যাশা আসলে কি, আমরা ব্রাজিল সমর্থকরা নেইমারকে মাঠে দেখলেই খুশি হয়ে যাই। ওর কাছে এক্সপেকটেশন এইটাই যে ও মাঠে নামুক, ওকে দেখলেই আমরা খুশি। ইনশাল্লাহ আশা করি যে নেক্সট ম্যাচ 25 তারিখের ম্যাচে হচ্ছে নেইমার থাকবে, আর আমরা নিরাশ হই না। একটু জানতে চাচ্ছিলাম এনভায়রনমেন্টটা কেমন লেগেছে? অনেক জোস, বলার ভাষা নাই এক কথায়। রাতে ঘুম হয়েছিল? না রাতে ঘুমাই নাই, রাত জেগে সকাল আসছে খেলা দেখতে।
ধন্যবাদ আপনার দলের জন্য পরবর্তী ম্যাচে শুভকামনা। এই ভক্ত বলছিলেন যে নিশ্চয়ই আসলে নেইমার যদি পরের ম্যাচে ফিরতে পারে, স্কটল্যান্ডের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, নিশ্চয়ই সেই ম্যাচে তারা প্রত্যাশা করছেন যে নেইমার ফিরবে। একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, ফার্স্ট হাফে 3-0 গোলে এগিয়ে থাকার পরে কিন্তু আরও বড় ব্যবধান আশা করেছিলেন। আমার কাছে মনে হয়েছে সেকেন্ড হাফে ব্রাজিল কিছুটা ডিফেন্সিভ খেলেছে, অ্যান্ড আমার কাছে যদি তারা একটু রিস্ক নিত তাহলে হয়তো আরও কয়েকটা গোল আমরা দেখতে পেতাম। কারণ ব্রাজিলের গ্রুপটা খুবই ক্রুশাল, কারণ নেক্সট ম্যাচ স্কটল্যান্ডের সাথে এবং বর্তমানে রানিং বিশ্ব চ্যাম্পিয়ন। হ্যাঁ, আমাদের বাপ-দাদার আমল, আমাদের তো 24 বছর ভাই, আমাদের 24 বছর চলো আমরা তোমাদের মধ্যে চোরামি করে কথা বলি না। এক মিনিট শোনো, চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ফার্স্ট, যারা র্যাঙ্কিং এ 6-7 আর্জেন্টিনা মনে করে 2022 সাল থেকে বিশ্বকাপ শুরু আমরা হয়েছে, বাপ-দাদার আমলে বড়াই করি না, আমরা বাপ-দাদার আমলে বড়াই করি কোপা আমেরিকা আমরা উইন হইছি, 22 সাল থেকে বিশ্বকাপ শুরু হয়েছে। কোপা আমেরিকা আমরা উইন হইছি ভাই। একবার হাত দিয়ে গোল দিছে, আরেকবার পেরুর সাথে আপনার বিশ্বকাপ নিয়ে এসে কাহিনী করে টাকা দিয়ে বিশ্বকাপ জিতছে, ঠিক আছে। আর আরেকবার যদিও বলে যে পেনাল্টি, প্রতিটা ম্যাচ পেনাল্টি, প্রতিটা ম্যাচ। দেখেন ব্রাজিলের 4টা দিছে, এই যে ভাইয়া, এই যে দেখো ব্রাজিলের 4টা, এই যে দেখে নাও। বুঝছি তো ভাই, এরকম কত আমরা হারাইছি। আমরা চোর শেষরের সাথে কোনো কথাই বলতে চাই না, হাত দিয়ে গোল দেওয়ার সাথে কোনো কথাই বলতে আপনার সাথে কথাও বলি না। বাপ-দাদার আমলের প্রতি বছর পরিবর্তন হয়, বাপ-দাদার ভাই, বাপ-দাদার জার্সি। প্রতি 4 বছর পর আমাদের জার্সি কিনতে হয়। দেখেন বাপ-দাদার আমাদের জার্সি একটাই। পরিবর্তন হয় না, বাপ-দাদার হয়ে যাবে। তো এটা থোড়াই কেয়ার ব্রাজিলের সমর্থকদের জন্য। এবং আমরা একটু কথা বলতে চাই, আরো একজন ব্রাজিলের ভক্ত রয়েছেন, খুশি কিনা এই পারফরম্যান্স? অবশ্যই, নিঃসন্দেহে খুশি। নিঃসন্দেহে আমরা খুশি। প্রথম গেমটা আমরা ড্র করেছি, এবার ব্রাজিল 3 করেছে, আমরা তাদের দেখানোর জন্য আমরাও 3 করেছি। দ্যাটস ইট। ভিনির পারফরম্যান্স কেমন? জি, ভিনিসিয়াস জুনিয়র প্রথম ম্যাচে তিনি একটা গোল করেছেন, আজকের ম্যাচেও গোল করেছেন। ভিনির পারফরম্যান্স অবশ্যই নিঃসন্দেহে ভালো। আমরা নেইমারের পরে তাকে আশা করতে পারি। অনেক ধন্যবাদ। বলছিলেন যে নেইমারের পরে ভিনি, ইতোমধ্যে কিন্তু ভিনি প্রমাণ করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে ব্রাজিল পাক্কা 3টা পয়েন্ট পেয়েছে, এবং এই 3টা পয়েন্টের কারণে ব্রাজিল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আসলে শুধুমাত্র ব্রাজিল নয়, আর্জেন্টিনারও পতাকা দেখতে পাচ্ছেন। তবে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে পায়রা চত্বর, সে পায়রা চত্বরের পুরোটাই কিন্তু ব্রাজিলের সমর্থকদের দখলে, এবং ম্যাচ শেষ হয়েছে প্রায় মিনিট 10-এর বেশি হয়েছে। তবে তারা জায়গা ছাড়ছেন না, এবং তারা বলছেন যে শুরুটা মাত্র হলো, গল্পের তো কেবল শুরু, এই গল্প যেতে হবে বহুদূর। মাত্র তো প্রথম গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ হলো, অনেক দূর যেতে হবে। এবং ব্রাজিলের এবারের বিশ্বকাপে আমরা দেখছি যে অপেক্ষাকৃত ছোট দলগুলো কিন্তু দারুণ পারফরমেন্স উপহার দিচ্ছে প্রতিপক্ষকে। তবে ব্রাজিলের আজকের পারফরমেন্স। ধন্যবাদ রিমন আপনাকে। আমরা আসলে বিভিন্ন দেশের নানা প্রান্ত থেকে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস দেখছিলাম, সেই সঙ্গে কিন্তু আসলে ব্রাজিল সমর্থকদের আসলে একটি অভিনন্দন প্রাপ্য। একটু দেরিতে হলেও তারা এই যে জয়ের স্বাদ পেল এবারে বিশ্বকাপে, 1 ম্যাচ দেরিতে অন্যান্য দলের চেয়ে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন যুদ্ধবিরতির 1 মিনিটের পরেই লেবাননে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যরাত থেকে এ পর্যন্ত অর্ধশত মানুষের প্রাণ গেছে। ইসরায়েল এ বিষয়ে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চললেও তারাও হামলা বন্ধ করবে। এর আগে হিজবুল্লাহর হামলায় প্রাণ গেছে ব্যাটালিয়ন কমান্ডার সহ 4 ইসরায়েলি সেনার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহাসিক সমঝোতার পর সাধারণ লেবানিজদের আশা ছিল দেশটিতেও থামবে যুদ্ধের দামামা, কিন্তু দক্ষিণের নাবাতিয়ের এই আবাসিক ভবনের মতোই গুড়িয়ে গেছে সেই স্বপ্ন। নাবাতিয়ের মতোই হারুফ এলাকাতেও হয়েছে হামলা। গোলার আঘাতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। 2-এর পৌর ভবনের কাছে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হয় ড্রোন হামলা। নিশ্চিত করা হয় চালকের মৃত্যু। এছাড়া আল শারকিয়া 2-এর কাফার সির গ্রামেও পৃথক হামলায় হতাহত হন অনেকে। এসব হামলার জন্য সাফাই গিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার জবাবেই তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোতে লক্ষ্য করে এই অভিযান চালাচ্ছে। তেল আবিব ঘোষণা দিয়ে রেখেছে, মার্কিন ইরান সমঝোতা স্মারক সত্ত্বেও হামলা অব্যাহত থাকবে। বলা হচ্ছে, লেবানন ইস্যুতে ইসরায়েলের চাপের কারণেই আজ সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত মার্কিন ইরান শান্তি আলোচনা হচ্ছে না। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন।
বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইসরায়েলের এই অতি আগ্রাসী সামরিক পদক্ষেপের কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র ইরান শান্তি ঐতিহাসিক প্রচেষ্টা। এটি এখন স্পষ্ট যে তেল আবিব আঞ্চলিক উত্তেজনা জিইয়ে রাখতেই বারবার এই হঠকারী পথ বেছে নিচ্ছে, আর এর চড়া মাসুল দিতে হতে পারে মধ্যপ্রাচ্য সহ শান্তি প্রত্যাশী গোটা বিশ্বকে। ইফতিহাদুল মাহমুদ, স্টার নিউজ। সিনেমা বাঁচাতে প্রেক্ষাগৃহের বিকল্প নেই, অথচ বাংলাদেশে সেই মাধ্যমটি বিলীন হতে চলেছে। একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল। এই সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে প্রেক্ষাগৃহ শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ হল মালিকদের ভাবনার শীর্ষক এক গোলটেবিল বৈঠকে উঠে এসেছে নানান দিক। এর মধ্যে অন্যতম একনায়ক নির্ভরতা কমানো, ঈদকেন্দ্রিক সিনেমা কমানো এবং গল্পকেন্দ্রিক সিনেমা বাড়ানোর বিষয়ে তারা কথা বলেছেন। ঈদকেন্দ্রিক হয়ে গেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে হল বিমুখ দর্শকরা প্রেক্ষাগৃহে ফিরলেও সেটি সীমাবদ্ধ থাকছে 2 ঈদে। বছরের বাকি সময়গুলো হল মালিকদের কাটে হতাশায়, তাই ক্রমেই বন্ধ হয়ে পড়ছে শহর সহ প্রত্যন্ত অঞ্চলের সিনেমা হলগুলো। এই সমস্যা উত্তরণের লক্ষ্যে 18 জুন হল মালিকদের নিয়ে টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজন করে ঈদ পরবর্তী আলোচনা অনুষ্ঠানের, যেখানে উপস্থিত হন দেশের বিভিন্ন অঞ্চলের হল মালিকরা। এই বৈঠকে সিনেমার মান নিয়ে সমালোচনার পাশাপাশি উঠে আসে নানা অন্তরায়। আরও প্রাধান্য পায় এক নায়ক তথা শাকিব খান নির্ভর সিনেমা নির্মাণ ও ঈদকে কেন্দ্র করে চলচ্চিত্র মুক্তির বিষয়গুলো। এই রকস্টার ছবি 8 দিনের মাথায় জমা দিয়েছে। আমরা প্রচারটা কোথা থেকে করবে? আমরা তারপরে শুনতে পেলাম যে এখান থেকে সেন্সর সার্টিফিকেট নেওয়ার পরে পার্শ্ববর্তী দেশে গিয়ে ছবির কালার ঠিক করে, ডিজাইন করে, ছবির অন্যান্য আনুষঙ্গিক কাজ থাকলে করে। তাহলে ভাই এই যে গরিব মুখগুলি দেখেন, এগুলো এরা কিন্তু গরিব না। বাংলাদেশের সবচাইতে ধনী ছিল তারাই। আজকে ব্যবসা দুর্দিনে আপনারা শুধু সাংবাদিক বাইরে তাদের পাশে রয়েছেন। সবাই তো হলে যাইতেই চায় না। বাংলা সিনেমার গল্পের দৈন্যদশাকে দুষছেন হল মালিকদের একাংশ। দর্শক আকৃষ্ট করার মতো গল্পের চলচ্চিত্র নির্মাণ না করলে প্রেক্ষাগৃহ বিমুখ হবে দর্শক, ফলে ক্ষতির সম্মুখীন হবেন চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। যারা ছবি তৈরি করছে তাদের কোনো পড়াশোনা নাই। পড়াশোনা বলতে আমি পুঁথিগত বিদ্যার কথা বলছি না। কোন ছবিটা, কোন গল্পটাকে নিয়ে আমার কাজ করতে হলে এই গল্পটা দর্শক দেখবে, দর্শককে আকর্ষণ করবে, সেই রকম কোনো পড়াশোনা কারো নাই, কেউ করে না। নিজেরা একটা সময় হয়তো কতগুলা মেরিলের অ্যাড বানাইতো বা কেয়া সাবানের অ্যাড বানাইতো, তারা আজকে বড় বড় পরিচালক হয়ে গেছে। প্রেক্ষাগৃহ বাঁচাতে উপস্থিত অনেক হল মালিক পরামর্শ দিয়েছেন বিদেশি সিনেমা আমদানির বিষয়ে। পাকিস্তানের ছবি চলুক, ভারতের ছবি চলুক, গোটা ওয়ার্ল্ডের ছবি চলুক, তার সাথে বাংলাদেশের শিল্পীরা, বাংলাদেশের পরিচালকরা তাল মিলে ছবি তৈরি করুক। বাইরের ছবি ছাড়া এই হল বাঁচানো কোনো সম্ভব না। প্রয়োজনে বাহির থেকে ছবি আনা যায় সেই ব্যবস্থা করা, ভারত থেকে, পাকিস্তান থেকে। আলোচনায় আরও উঠে আসে রাজধানী ও বিভাগীয় শহরগুলোর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে প্রেক্ষাগৃহগুলোকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার বিষয়ে। একই সঙ্গে দর্শকদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করা গেলে চলচ্চিত্রের বাজার আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন তারা। তবে সেক্ষেত্রে সরকারের সুদৃষ্টিও প্রত্যাশা করছেন। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট। দর্শক, ঘড়ির কাঁটা বলছে আমরা আমাদের গুড মর্নিং বাংলাদেশ আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আমিরুল ইসলাম আলিফ, আমি ছিলাম তোয়া আফরোজ এবং আমি সাদিক হাসান ইমাম। আগামীকাল আবারও একই সময় দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।